এই ছেলে, তুই জানতি না তুই কোন মেয়েকে দেখতে আসছিস? না জেনে বুঝিয়ে চলে এসেছিস, ফাজলামি করতেছিস আমার সাথে। দেখ, তুই যত যাই কর, যত তালবাহানাই কর, আমি তোকে কখনোই বিয়ে করব না, এটা আমার শেষ কথা। এই শোনো, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, বিশ্ব সুন্দরী নাকি? তোমাকে ছাড়া আমার চলবে না। শোনো, তুমি যদি পৃথিবীর শেষ নারী হয়ে থাকো, তারপরও আমি তোমাকে বিয়ে করব না। বিয়ে করবে না, বিয়ে করবে না যখন, তাহলে এসেছিস কেন? দেখ, এবার অন্তত আমার পিছু ছেড়ে দে, আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। আমার জীবনে কি মায়া নাই নাকি? আমি তোমার মতো একটা দজ্জাল মেয়েকে বিয়ে করে জীবনটা আবারও ধ্বংস করে ফেলবো? এমনি তোমার সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে তুমি কি আমাকে কম জ্বালিয়েছ? একবার রেহাই পেয়েছি, আর তোমার মতো বাদরকে আমার গলায় ঝুলাতে আমি প্রস্তুত নই। এই, তুই আমাকে কি বললি? আমি বাদর? তুই বাদর, তোর 14 গোষ্ঠী বাদর। এই, একদম মুখের ভাষা ঠিক করে কথা বলো। হ্যাঁ, সম্পর্কে জড়ানোর আগে তো এত মিষ্টি মিষ্টি কথা বলতে। তোমার কথা দেখেই তো আমি পুরো ফিদা হয়ে গিয়েছিলাম। কিন্তু কে জানতো এই মিষ্টি কথার আড়ালে এরকম একটা ডাইনি লুকিয়েছিল। দেখ আরিয়ান, একদম ভালো হবে না কিন্তু, এই বলে দিলাম। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই এরকম সং সেজে আসবি আর আমি তোকে বিয়ে করে নিব? অসম্ভব, কখনোই না। আমি কখনোই তোর মতো একটা ফাজিল ছেলেকে বিয়ে করব না। তুমি কি মনে করেছো তোমার মতো একটা বেয়াদব মেয়েকে বিয়ে করার জন্য আমি খুব মনে হয় মরিয়া হয়ে বসে আছি? আমি যদি আগে থেকে জানতাম যে আমার পরিবার তোমার বাড়িতে আসছে বা তোমাকে দেখতে আসছে, তাহলে আমি কখনোই তাদের সাথে আসতাম না। না নিজে আসতাম, না তাদেরকে আসতে দিতাম। তোমার এই আসল চেহারা তাদের সামনে নিয়ে আসতাম না। তারা নিশ্চয়ই চাইতো না এরকম একটা ডাইনির হাতে তার ছেলে জীবন তুলে দে, তার ছেলে সুন্দর জীবনটা নষ্ট করে দিক। আরিয়ান, এবার কিন্তু তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস। আচ্ছা শোন না, তুই আমাকে বিয়ে করতে চাস না আমি তোকে বিয়ে করতে চাই? আমরা দুজনেই যখন এক কথায় অটল, তাহলে এখন নিচে গিয়ে তুই তোর পরিবারকে জানিয়ে দিবি আমাকে তোর পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি কিছু একটা বলে দিবি, আমিও নিচে গিয়ে আমার পরিবারকে জানিয়ে দিব আমার তোকে পছন্দ হয়নি, ঠিক আছে? পাগল নাকি? আপনার ইচ্ছা হয়তো আপনি গিয়ে বলবেন আমার শখ নাই, বাবা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। সমস্যা আপনার, বিয়ে আপনি করতে চান না। অবশ্যই আপনি গিয়ে আপনার পরিবারকে জানাবেন, আমি না। কথা যখন দুজনের মধ্যে হচ্ছে, তাহলে আমি একা কেন বলবো? সব দোষ কেন আমি একা আমার কাঁধে তুলে নিব? তোকেও আমার সঙ্গে বলতে হবে। আপু, তুই ভাইয়াকে নিয়ে নিচে আয়, সবাই তোদের জন্য অপেক্ষা করছে। নিশির কথা শুনে আদিবা এবং আরিয়ান দুজনই দরজার দিকে তাকিয়ে দেখে আদিবার ছোট বোন নিচে দাঁড়িয়ে আছে এবং মিটিমিটি হাসতেছে। তার হাসি দেখে আদিবা ভীষণ রেগে যায়। যে তাকে ধরার জন্য এগোয়, অমনি নিশি পালিয়ে যায়। নিশি পালিয়ে যেতে আরিয়ান এবং আদিবা দুজন দুজনের দিকে খুব রাগের নজরে তাকায়। এরপর একজন আরেকজনকে মুখ ঝামটা দিয়ে নিচে চলে আসে। ওরা দুজন নিচে আসতেই পুরো পরিবার খুশিতে আত্মহারা হয়ে যায়। যখন সবাই উৎসুক হয়ে আদিবা এবং আরিয়ানকে জিজ্ঞেস করে তাদের দুজন দুজনকে পছন্দ হয়েছে কিনা, তখন দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি বলবে। তারা যখন তাকিয়েছিল কেউ কিছু বলছিল না, তখন দুই পরিবার মনে করে তারা এই বিয়েতে সম্মতি পোষণ করেছে। পুরো পরিবার খুশি হয়ে যায়। তখন আরিয়ানের বাবা আদিবার বাবাকে বলে, বন্ধু, ছেলে মেয়ে যখন নিজেদের মধ্যে নিজেদেরকে পছন্দ করে ফেলেছে, তাহলে আর আমাদের শুভ কাজে দেরি করতে কি? খুব দ্রুত আমরা তাদের চার হাত এক করে দিই। আরিয়ানের বাবার কথা শুনে আদিবার চোখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান যখন আদিবার দৃষ্টি লক্ষ্য করে, তখন দেখে আদিবা খুব রেগে তার দিকে তাকিয়ে আছে। তখন সে শুকনো একটা ঢোক গিলে আমতা আমতা করে বলল, আসলে বাবা, আমি আমি কি তখন থেকে আমি করছিস রে? কথা নয়। আচ্ছা বন্ধু শোন, আমি বলি কি, শুভ কাজে দেরি করে লাভ কি? আজকে ওদের কাবিনটা করে রাখি,
পরবর্তীতে আরিয়ান আর আদিবার পরীক্ষা শেষ হলে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের এক করে দিব। তুই কি সব কিছু ভেবে বলছিস? না দেখ, ওরা তো এখনো ছোট। ওদেরকে যদি কিছুটা সময় দেওয়া যেত নিজেদের বোঝাপড়ার জন্য, কারণ সারা জীবন তো ওরা একসাথে থাকবে, তাই না? এখন যদি ওদের বোঝাপড়াটা ঠিক না হয়, তাহলে আমার মনে হয় না তারা পরবর্তীতে নিজেদের মধ্যে কোনো ঠিকঠাকভাবে সংসারটা করতে পারবে। একদম বাবা, আমিও এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম। দেখো, আমাদেরও তো উচিত নিজেদের মধ্যে বোঝাপড়াটা বুঝে নেওয়া। এখন যদি নিজেদের মধ্যে ঠিকঠাক বোঝাপড়া করে উঠতে না পারি, তাহলে পরবর্তীতেও কিভাবে একসঙ্গে জীবন কাটাবো বলো? দেখো মামনি, তোমার বাবা আর তোমার মায়ের যখন বিয়ে হয় তখন তোমার বাবা মাও কিন্তু নিজেদের আগে থেকে চিনতো না। তারা বিয়ের পরে পরিচিত হয়েছে, জেনেছে, বোঝাপড়াটাও হয়েছে। তারা কি সারা জীবন একসাথে নেই? অবশ্যই আছে। ঠিক তেমনিভাবে আমার আর তোমার আন্টির যখন বিয়ে হয় তখন আমিও তোমার আন্টিকে চিনতাম না। তোমার আত্মীয় আমাকে চিনতো না। শুধু একদিন আমাকে তোমার দাদু এসে বলল, আজকে তোর বিয়ে। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি আমাকে ওই দিন সাথে করে নিয়ে যায় এবং তোমার আন্টির সাথে আমার বিয়ে দিয়ে দেয়। বাসর ঘরে আমি তোমার আন্টিকে প্রথম দেখি। আমরা কি একসঙ্গে নেই? অবশ্যই আছি। আমরা একসঙ্গে আজ 25টা বছর কাটিয়ে দিলাম। এটা করো না, তোমরা নিজেরাও পারবা, আমার বিশ্বাস আছে। এখন এই দীর্ঘ সংসার জীবন পার করে কি মনে হয় জানো মামনি? ভাগ্যি সেদিন তোমার দাদু আমাকে বিয়েটা দিয়েছিল তোমার আন্টির সাথে, না হলে তো এত সুন্দর মনের একজন মানুষকে আমি হারিয়ে ফেলতাম। আমার ছেলেটা হয়তো একটু গাধা, কিন্তু তার মনটা অনেক ভালো, আমি জানি এবং মানি। ও তোমাকে নিশ্চয়ই ভালো রাখবে। বিশ্বাস করো, একদিন তুমিও আমার মতো সবার সামনে দাঁড়িয়ে বলবে, ভাগ্যিস আন্টি, ভাগ্যিস আঙ্কেল সেদিন আমাকে এই গাধাটার সাথে বিয়ে দিয়েছিল। বাবা, কি করছো তুমি এসব? ওদের সামনে আমাকে অপমান করছো। এই চুপ কর তো। আইসে আমার অপমান নিয়ে রে। তোর আবার মান অপমান কিসের রে? আরিয়ানের বাবার কথা শুনে আদিবা খুব রেগে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান যখন দেখে আদিবা তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন সে বেচারা ভাব দেখিয়ে মাথা নত করে নেয়। আরিয়ানের এমন ভীতু ভাব দেখে আদিবা মনে মনে বলে, শালা ভিতুর ডিম কোথাকার! প্রেম করার সময় তো খুব সাহস নিয়ে আসছিলি প্রেম করতে। আগে যদি জানতাম যে তুই এরকম বাবার বাধ্য ছেলে, ভিতুর ডিম, তাহলে কি তোর পেছনে আমি আমার এতগুলো সময় নষ্ট করতাম? আগে বিয়েটা কর, তারপর তোর একদিন কি আমার একদিন। অনেক সাবধান করেছি আমি, কিন্তু তুই সাবধান হোসনি। এখন যা হবে তার জন্য সম্পূর্ণ দায়ভার তোর। আদিবার বাবা আরিয়ানের বাবাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আরিয়ানের বাবা এক কথাতে অটল ছিল। আজকে সে তাদের কাবিন করিয়ে তারপর সেখান থেকে যাবে। আদিবার বাবাও তার ছোটবেলার বন্ধুর এমন একটা আবদার ফেলতে না পেরে শেষমেশ বন্ধুর আবদারের কাছে হার মেনে তার বন্ধুর কথা মেনে নেয়। আদিবা অনেক চেষ্টা করেছিল বিয়েটা আটকানোর, কিন্তু আরিয়ানের বাবা কারো কোনো কথা না শুনে আরিয়ান আর আদিবার বিয়েটা দিয়ে দেয়। বিয়ে হওয়ার পর আদিবা আরিয়ানকে অনেক খুঁজেছে আলাদা কথা বলার জন্য। আরিয়ান বুঝেছে আদিবা যদি কোনোভাবে আজকে তাকে একা পায়, তাহলে আজকে আর তাকে আস্ত রাখবে না। তাই সে কোনোভাবেই আদিবার সামনে আসেনি, সব সময় পালিয়ে বেরিয়েছে। আরিয়ান কোনোভাবে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে সেদিন তার বাবার সাথে বাড়ি ফিরে আসে। পরের দিন আরিয়ান আর ইউনিভার্সিটিতে যাওয়ার ভুল করে না, কারণ আজকে যে করেই হোক আদিবা ইউনিভার্সিটিতে আসবে আরিয়ানের সাথে দেখা করতে। তখন সে যদি কোনোভাবে আরিয়ানকে একা খুঁজে পায়, তাহলে তাকে কাঁচা চিবিয়ে খাবে। আদিবা সকাল সকাল কোনো কথা না বলে সোজা ইউনিভার্সিটিতে চলে আসে, তার বাবা মায়ের সঙ্গেও দেখা করে না। আদিবা ইউনিভার্সিটিতে এসে পুরো ইউনিভার্সিটি ঘুরে আরিয়ানকে খুঁজে বেরিয়েছে। আরিয়ানের বন্ধু বান্ধবের কাছ থেকে আরিয়ানের ব্যাপারে খোঁজ খবর নেয়, কিন্তু কেউ কোনো খবর জানে না। হঠাৎ আদিবা যে আরিয়ানের খোঁজ খবর নিচ্ছে সেটা দেখে আরিয়ানদের বন্ধুরা অবাক হয়, কারণ আরিয়ানের বন্ধুরা জানে আদিবার সাথে আরিয়ানের ব্রেকআপ হয়ে গিয়েছে অনেক আগে। তাহলে হঠাৎ করে আদিবা কেন আরিয়ানের খোঁজ খবর নিচ্ছে? আদিবা পুরো ক্যাম্পাস খুঁজেও যখন আরিয়ানকে পেল না, তখন হতাশ হয়ে ক্যাম্পাসের পশ্চিম পাশের বটগাছের নিচে বসে পড়ে। মাথায় হাত দিয়ে চুল মুঠো করে ধরে কি যেন ভাবছিল। এমন সময় দূর থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে আসে। আদিবা মাথা তুলে তাকাতেই দেখে
খুব পরিচিত মুখ, আরিয়ানের সবচেয়ে কাছের বন্ধু রাশেদ, যাকে সবাই বলে দুই দেহ এক প্রাণ। সারা সময় একসাথেই থাকে তারা। রাশেদ তখন তার অন্যান্য বন্ধুদের সাথে আড্ডা আর হাসি তামাশায় ব্যস্ত। রাশেদের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আদিবা হঠাৎ উঠে দাঁড়ায় এবং তার দিকে হাঁটতে থাকে। রাশেদ তখনও বুঝতে পারেনি আদিবা তার দিকে এগোচ্ছে। আদিবা একদম কাছে চলে আসতেই রাশেদ হঠাৎ পেছনে ফিরে তাকায়। আদিবাকে দেখা মাত্রই তার মুখের হাসি মিলিয়ে যায়, যেন রং ফ্যাকাশে হয়ে কান্নার মতো মুখভঙ্গি। এরপর কোনো মতে দৌড়ে পালানোর মতো করে ছুটতে শুরু করে। রাশেদকে দৌড়াতে দেখে আদিবা নিজেও তাকে ধরার জন্য দৌড়াতে থাকে। রাশেদের বাচ্চা, তোকে যদি আমি আরেকবার পাই তোকে শেষ করে ফেলবো। দাঁড়া দাঁড়া কইতেছি। দেখ না, আমারে সাইরা দে, আমি কিছুই জানি না। তোর জামাইরে গিয়ে ধর। তোর বন্ধুরে কোথায় লুকিয়ে রাখছুস? কোন গর্তে লুকায় রাখছুস? ঠিকানা দে, না দিলে তোকে খাইছি। দেখ, আমি কিচ্ছু জানি না। তোর জামাই দেখ বাড়িতে লুকায় আছে। এভাবে আমার পিছে দৌড়াইস না, লোকে দেখলে খারাপ ভাববে। আমি ইনোসেন্ট বোকা একটা ছেলে, আমার চরিত্রে কালি লাগাইস না। রাশিদের কথা শুনে আদিবার মনের সন্দেহটা আরো বেড়ে যায়। আরিয়ান ইচ্ছে করেই আজ ইউনিভার্সিটিতে আসেনি, যেন আদিবার সামনে না পড়তে হয়। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে আদিবা থেমে যায়। কিছুক্ষণ শ্বাস নিয়ে সে ক্যান্টিনে চলে আসে, কফি নিয়ে বসে থাকে আর ভাবে আরিয়ানকে কিভাবে টাইট দেওয়া যায়। এমন সময় আদিবার বেস্ট ফ্রেন্ড সোনালি এসে সামনে বসে। কিরে, তুই এভাবে রাশেদকে তেড়ে বেড়ালি কেন? আর তুই সকাল থেকে আরিয়ানের খোঁজ করছিস কেন? পুরো ক্যাম্পাস তোদের নিয়ে কথা বলতেছে, তোরা নাকি আবার সম্পর্কে গেছিস, মিল হয়ে গেছে, ব্লা ব্লা ব্লা। ঠিকই তো বলছে, ভুল কিছু বলেনি। শুধু মিল না রে, গভীর মিল হয়েছে। আমার বাপ জোর করে ওই বেটা আরিয়ানের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। কি, তুই বিয়ে করেছিস? আর এত শান্তভাবে আমায় বলছিস? কবে, কিভাবে? কিছুই বললি না। আমি নিজেও ঠিক করেছিলাম তোকে বলবো। গতকাল ভার্সিটি থেকে বাসায় ফেরার পর বাবা হুট করে বলল তার ছোটবেলার বন্ধু আশরাফ চৌধুরী আসবে পরিবার নিয়ে। মাও বলল তৈরি হতে, আমিও সাদা মনে তৈরি হয়ে গেলাম। কিন্তু শালা তৈরি হওয়ার পরে যখন বাবার বন্ধুর পরিবারকে দেখি ভালোই লাগছিল, আড্ডা খাওয়া দাওয়া আনন্দ সবকিছু সুন্দর ছিল। কিন্তু হুট করে বাবার বন্ধুর ছেলে এসে ঢুকলো, আর তাকে দেখেই আমার মাথা ঘুরে গেল। কারণ সে আর কেউ নয়, ওই খবিশ আরিয়ান। কোনো মতে সহ্য করলাম, কিন্তু এরপর বাবার বন্ধুর মাথায় না জানি কোন ভূত চাপলো, তার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে নাকি বন্ধুত্ব আত্মীয়তায় রূপ দেবে। বাবাও মানুষটা সাদাসিধে, বন্ধু যা চাইলো বিনা কথায় মেনে নিয়ে আমাকে জোর করে আরিয়ানের হাতে তুলে দিল। কি বলছিস? কপাল বলতে হবে, মানুষ পরিবারকে ফাইট করে প্রেমিককে বিয়ে করে, আর তোর পরিবার তোকে জোর করে তোর প্রাক্তন প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দিল। বাজে কথা বলবি না, ও আমার প্রেমিক না, প্রাক্তন। আর আমি ভুলিনি ও আমার সাথে কি করেছিল। তোরা ভুলে গেলেও আমার ক্ষতটা এখনো তাজা। আমি এত তাড়াতাড়ি ক্ষমা করব কল্পনা করিস কি করে? কিন্তু এখন করবি কি? বিয়ে তো হয়ে গেছে। ও এখন শুধু প্রেমিক নয়, ও তোর স্বামী। সারা জীবন তোকে তার সাথেই থাকতে হবে। বিয়ে ছেলে খেলা নয়, তোদের নিজেরা বসে কথা বলা উচিত। অসম্ভব, আমি কখনোই ওই দিনটা ভুলতে পারবো না। আমার এখনো প্যানিক অ্যাটাক হয়, শ্বাস নিতে পারি না। ওকে দেখলেই মনে হয় দম বন্ধ হয়ে আসছে। আমি ওকে ক্ষমা করতে পারবো না। তারপরও তো কিছু একটা করতে হবে। তোরা এভাবে সারা জীবন থাকতে পারবি না। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে। পৃথিবীর সব সমস্যারই একটা সমাধান থাকে সোনালি। বিয়ে হয়েছে, এর সমাধানও আছে। কি কি করতে চাইছিস তুই? আমি কখনোই আরিয়ানের সাথে নিজেকে কল্পনাও করতে পারি না। সারা জীবন কষ্ট নিয়ে বাঁচতে পারবো না। তাই একটা পথই আছে, আরিয়ানকে ডিভোর্স দিতে হবে। আমি তার সাথে থাকতে পারবো না। কি বলছিস? তুই কি পাগল হয়েছিস? তুই বললেই তো আরিয়ান ডিভোর্স দিয়ে দেবে এমন কি? ও কি চাই? তুই কি ওর সাথে কথা বলেছিস? আমার মনে হয় ওর সাথে কথা বলা উচিত। সোনালির সাথে কথা বলতে বলতে আদিবা হঠাৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। সোনালিও আর কিছু জিজ্ঞেস করে না, কারণ সে বুঝতে পারে আদিবা নিজের মধ্যে নেই, পুরোপুরি অতীতে ডুবে গেছে। সে চায় না আদিবার সামনে তার পুরনো কালো অতীত আবার উঠে আসুক। সেদিন আর তেমন কথা হলো না। সারাদিন ক্লাস শেষে আদিবা বাসায় ফিরে আসে। বাবা মায়ের সাথে কোনো কথা না বলে সোজা নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। ঘরে বসে থাকতে থাকতে তার চোখ থেকে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ে। আদিবা ধীরে বলে, তুমি এমনটা কেন করলে আরিয়ান?
আমাদের তো এই দিনটা নিয়ে কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। আমরা তো নিজেরাই সব কিছু গুছিয়ে নিতে পারতাম। আর তুমি সব কিছু ভেঙে দিলে। আমার ভালোবাসাকে তুমি অপমান করেছো। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনোই না। আরিয়ান প্রায় 1 সপ্তাহ পরে আজকে প্রথম ইউনিভার্সিটিতে এসেছে। সে খুব ভয়ভীত হয়ে আশপাশটা খুঁজে দেখছে কোথাও আদিবা আছে কিনা, কিন্তু সে কোথাও আদিবাকে পায় না। আরিয়ান মনে করে হয়তো আদিবা আজ ভার্সিটিতে আসেনি, তাই সে একটু নিশ্চিন্ত হয়ে তার বন্ধু মহলের কাছে যায় এবং সবার সাথে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে রাশেদ এসে আরিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, শালা তুই সেদিন না এসে আমাকে যে ফাঁসানি দিয়েছিস, আরেকটু হলে তোর বউ তো আমাকে মেরেই ফেলছিল। লোকাল বিয়ে করার সময় কিছু বললি না, অথচ বিয়ের পরে ফোন দিয়ে বলিস তোর বিয়ে হয়ে গেছে। মানে এইটা কি ফাজলামি করিস তুই? আর ওপর থেকে বিয়ের দাওয়াতও খেতে দিতে পারলি না, মরা লাগে আমাদের। দেখ আমি তোকে বলেছি কোনো পরিস্থিতিতে দেখ আমি তোকে বলেছি কোন পরিস্থিতিতে কিভাবে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। না হলে তোর কি মনে হয় আমি সেই ফাজিল মেয়েটাকে বিয়ে করতাম যে সামান্য সম্পর্কে থাকা অবস্থাতেই আমার জীবনটা জাহান্নাম করে দিছিল? তাকে সারা জীবনের জন্য নিজের জীবনের সাথে বাঁধবো? এটা তুই ভাবলি কিভাবে? কখনোই না। আমি কখনোই ওকে বিয়ে করতে সম্মতি দেইনি। আমার বাপ আমার সম্মতি না নিয়েই ওর মতো একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তোকে তো আমি বলেছিলাম নিজের ভালো বুঝে বাপকে বুঝিয়ে বল তুই বিয়ে করবি না। তখন কেন বললি না? এখন তুই সবার সামনে আমাকে ছোট করে অপমান করে কথা বলছিস। হঠাৎ করে পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শুনে আরিয়ান বেশ চমকে যায়। সে কখনোই আশা করেনি আদিবা এখানে থাকবে। আরিয়ান আর রাশেদ দুজনেই পিছনে ফিরে দেখে আদিবা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে একটা অসহায়ত্ব ফুটে উঠেছে। অন্য সময় হলে হয়তো আরিয়ান ভয় পেত, মজা করত, পালিয়ে যেত, কিন্তু আজ আদিবাকে কেমন যেন অন্যরকম লাগছে। যেন রাগ নেই, শুধু গভীর কষ্ট। রাশেদ আদিবাকে দেখে দ্রুত সরে যায়, কারণ সে বুঝতে পারে এদের ভুল বোঝাবুঝি না মিটলে কখনোই শান্তি আসবে না। আরিয়ান রাশেদকে আটকাতে চাইছিল, কারণ সে আদিবার সাথে একা থাকতে চায় না। এই মেয়ে যে কখন রেগে গিয়ে গায়ে হাত তুলবে সেটাও বলা যায় না। আরিয়ানের কেমন যেন ভয় ভয় লাগছিল। আদিবা এবার আরিয়ানের দিকে এগিয়ে এসে বলল, তোকে আমি সেদিন বারবার করে বলেছিলাম আরিয়ান তুই প্লিজ তোর বাবাকে বোঝা বিয়েটা ভেঙে দিতে, কিন্তু তুই তখন কি করলি? চুপচাপ তোর বাবার কথা শুনে বিয়েটা করে নিলি। এখন তুই সবার সামনে এমনভাবে সবকিছু উপস্থাপন করছিস যেন তোকে ফাঁসানো হয়েছে। আর আমি আগে থেকেই সব জানতাম, যেন আমাকে জোর করে তোর কাঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখো আদিবা, তুমি যেমনটা ভাবছো এমনটা কিছুই না। তুমি যদি সবটাই আমার ঘাড়ে চাপিয়ে দাও তাহলে আমিও তো বলতে পারি আমি তোমাকে বলেছিলাম আদিবা তুমি বিয়েটা করো না। আমি না হয় আমার বাবাকে ভয় পাই, অনেক ভীত স্বীকার করলাম, কিন্তু তুমি তো সাহসী মেয়ে, তাহলে তুমি কেন তোমার বাবাকে নিষেধ করতে পারলে না? তখন তো তুমিও কিছু বলনি, চুপচাপ বিয়েটা করে নিলে। এখন সবটা আমার ঘাড়ে চাপিয়ে দিলে হবে? তোমাকেও তো কিছুটা দায়িত্ব নিতে হবে, তাই না? আমি কারোর উপর কিছু চাপিয়ে দিচ্ছি না, তবে দোষটা যেহেতু আমাদের দুজনার, ভুলটাও যেহেতু আমাদেরই হয়েছিল, তাহলে এই ভুলটা শুধরে নেওয়ার দায়িত্বও নিশ্চয়ই আমাদেরই হবে। তাই আমি বলছিলাম একটা কাজ করা যায়, বিয়েটা তো হয়ে গেছে, এখন আর আমরা কিছু করতে পারবো না, তবে এমন একটা কাজ করতে পারি যেখানে কারোর কিছু বলার থাকবে না। হঠাৎ করে আদিবার মুখ থেকে এমন কথা শুনে আরিয়ানের চোখ মুখ কুঁচকে গেল। সে সন্দেহ নিয়ে কাঁধ ঘুরিয়ে তাকালো, দেখলো আদিবা তখনও চোখ মুখ শক্ত করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। আরিয়ানের এবার মনে মনে বেশ ভয় হতে থাকে। আসলে আদিবা বলতে কি চাইছে, কিন্তু তারপরেও সে আগ্রহ নিয়ে আদিবার দিকে তাকিয়ে থাকে তার উত্তরটা শোনার জন্য। আদিবা যখন আরিয়ানের মুখের দিকে তাকিয়ে দেখে, বুঝতে পারে যে আরিয়ান শুনতে চাইছে সে কি বলতে চাচ্ছে। তাই সে আর দেরি না করে বলে উঠল, দেখো আরিয়ান, আগে যেটা হয়েছে সেটা আমাদের হাতে ছিল, এই জন্য আমরা আলাদা হয়ে যেতে পেরেছিলাম, কিন্তু গতদিন যেটা হয়েছে সেটা আমাদের হাতে ছিল না, সেখানে আমাদের দুজনের কোনো ভুল ছিল না।
কিন্তু তারপরও আমাদের দুজনকে শাস্তি দেওয়া হয়েছে। তাই আমি চাই আমরা এই শাস্তিটা আর বেশি দিন বহাল না রাখি। আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আলাদা বলতে কি বোঝাতে চাইছো তুমি? আমরা তো এখনো আলাদাই আছি, তাই না? শুধু একটা কাগজে কলমে সই দিলেই পারে তো, আর এক হয়ে যাওয়া যায় না? যেমনটা আমরা হতে পারিনি। তাই তুমি চিন্তা করো না, আমি কখনো তোমাকে বিরক্ত করব না। এটা বিরক্ত করা বা বিরক্ত না করার মতো কোনো কথা না। দেখ, তুই আমাকে সহ্য করতে পারিস না, আমিও তোকে সহ্য করতে পারি না। আমাদের মধ্যে ভালোবাসার ছিটা কোথাও এখন আর অবশিষ্ট নেই। তাই আমার মনে হয় আমাদের দুজনের ভালোর জন্য, আমাদের সুন্দর সুস্থ জীবনের জন্য আমাদেরই পদক্ষেপটা নেওয়া উচিত। আমাদের ডিভোর্স নিয়ে নেওয়া উচিত, যেটা তোর আমার দুজনের জন্যই মঙ্গলময় হবে। আমাদের উপর চাপিয়ে দেওয়া সম্পর্ক থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। হঠাৎ করে আদিবার মুখ থেকে ডিভোর্সের কথা শুনে আরিয়ানের চেহারার রং বদলে যায়। আদিবা যে এত উঁচু করে এমন কথা বলবে, এটা সে কখনো কল্পনা করেনি। সে ভাবতেও পারেনি আদিবা এত সহজে তাদের ডিভোর্সের কথা বলে দেবে। যেভাবেই হোক, যেমন করেই হোক, তাদের বিয়েটা তো হয়েছে। আরিয়ান এক্সেপ্ট করেছিল আদিবা স আরিয়ান এক্সপেক্ট করেছিল আদিবা সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করবে। যদিও আদিবা যে পরিমাণ অভিমানী আর একরোখা একটা মেয়ে, সে যে সহজে রাজি হবে না এটা বুঝে গিয়েছিল। কিন্তু সমস্যা হলো, সে ভালো মন্দ বিচার না করে অতীতের ঘটনার সূত্র ধরে তার বর্তমান জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। কারণ যেভাবেই হোক, যেমন ভাবেই হোক, তাদের বিয়েটা হয়েছে। তাই আরিয়ান এটা কখনোই ভাবেনি আদিবা তাকে ছেড়ে চলে যাবে বা ডিভোর্সের কথা বলবে। হয়তো সীমিত সময়ের জন্য রাগ করে থাকবে, ঝগড়া করবে, মারামারি করবে, অভিমান করে থাকবে। কিন্তু তারপরেও আদিবা এত সহজে কিভাবে ডিভোর্সের কথা বলতে পারে? আরিয়ানকে হঠাৎ এভাবে তার দিকে তাকিয়ে এত গভীর মনোযোগে কিছু চিন্তা ভাবনা করতে দেখে আদিবা বলল, কি হলো? এভাবে কি ভাবছো? দেখো, আমি যেটা বলছি এতে দুজনেরই সুবিধা। কারণ তুমি আমি দুজনেই খুব ভালোভাবে জানি আমাদের দুজনের মধ্যে আর কোনো কিছু ঠিক হওয়া সম্ভব না। তাই যেটা সম্ভব না সেটা জোর করে সম্ভব করতে গিয়ে আমাদের দুজনের সময় আর ধৈর্যের পরীক্ষা দেওয়াটা মনে হয় ঠিক হবে না। বাবা, খুব জ্ঞানী হয়ে গেছো দেখছি। ঠিক লাভ ক্ষতির হিসাব তুমি কবে থেকে করছো? আগে তো কখনো এমন জটিল হিসাব করতে তোমাকে দেখিনি। জ্ঞানী কিনা জানি না, তবে নিজেকে ভালো রাখতে শিখেছি, নিজেকে নিয়ে বাঁচতে শিখেছি। সব থেকে বড় কথা, এখন নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছি। কারণ অনেক তো হলো অন্যের জন্য ভাবা, অন্যের জন্য তো ভেবে দেখলাম, কি পেলাম? কিছুই না। এত কিছু ভেবে, এত ক্যালকুলেশন করে কি কখনো এভাবে থাকা যায় না? কাউকে ভালো রাখা যায়? তাই বলো। আমি এত কিছু জানতে চাই না, শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমি শুধু চাই আমাদের সিদ্ধান্ত একটাই হোক, আমরা আলাদা হয়ে যাচ্ছি। অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। বাবা যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। আমি পারবো না। তোমার প্রয়োজন হলে তুমি দিয়ে দাও, আমি পারবো না। তাহলে তুই কি চাস? তুই কি চাস সারা জীবন এই মিথ্যা সম্পর্কটা বয়ে নিয়ে বেড়াতে? আমি তো চাই না, আর আমার পক্ষে সম্ভব না তোর মতো একটা হনুমানকে নিজের গলায় ঝুলিয়ে বেড়ানো। আমি পারবো না। আদিবার মুখে ডিভোর্সের কথা শুনে আরিয়ান যেন আকাশ থেকে পড়ল। সে ভাবতেই পারেনি আদিবা এত দ্রুত এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। বাবার অসুস্থ মুখের ছবিটা তার চোখের সামনে ভেসে উঠল। সে জানে এই খবরটা তার বাবা সহ্য করতে পারবেন না। আদিবা, প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। আমি মানছি আমাদের মধ্যে সমস্যা আছে, কিন্তু তাই বলে ডিভোর্স? তুই কি জানিস এর ফলাফল কি হতে পারে? আমাদের দুই পরিবারের মধ্যে কি হবে? আর বাবার হার্টের কন্ডিশন। তোর বাবার হার্টের কন্ডিশন, আমার হার্টের কন্ডিশন, আমার মনের কন্ডিশন, সেটার খোঁজ কি কেউ রেখেছে? সবাই শুধু নিজের সুবিধাই দেখছে। তোর বাবা তার বন্ধুত্বের সুবিধা দেখলো, তুই তোর বাবার ভয়ের সুবিধা দেখলি, আর মাঝখান থেকে বলির পাঠা হলাম আমি। আমি জানি তুই রেগে আছিস, আর তোর রাগ থাকাটাও স্বাভাবিক, কিন্তু তাই বলে এত বড় সিদ্ধান্ত হুট করে নেওয়া ঠিক না। আমাকে একটু সময় দে, আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করার চেষ্টা করব। সময়? আর কত সময় দেব তোকে? আমাদের সম্পর্কটা যখন ভাঙছিল তখনও তোকে সময় দিয়েছিলাম। কি করেছিলি তুই সেই সময় নিয়ে? কিছুই না।
উল্টো আমাকে দোষী প্রমাণ করে চলে গিয়েছিলি। আজ আবার সময় চাচ্ছিস কিসের জন্য? নতুন কোনো নাটক সাজানোর জন্য? না দিবা, বিশ্বাস কর, আমি এবার সত্যিই চেষ্টা করব। আমি জানি আমি ভীতু, আমি বাবার মুখের উপর কথা বলতে পারি না, কিন্তু তাই বলে আমি তোকে ঠকাতে চাই না। আমাদের বিয়েটা যখন হয়েই গেছে, তখন অন্তত একটা সুযোগ তো আমাদের নিজেদের দেওয়া উচিত। সুযোগ? কিসের সুযোগ? আবার নতুন করে কষ্ট পাওয়ার সুযোগ? আমি আর পারবো না আরিয়ান, আমার পক্ষে সম্ভব না। আমি কালই চলে যাচ্ছি। আদিবা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আরিয়ান দিশেহারা হয়ে খপ করে আদিবার হাত ধরে ফেলল। আরিয়ানের স্পর্শ লাগতেই আদিবা যেন ইলেকট্রিক শক খেলো। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল সে। তার চোখে তখন রাগের আগুন জ্বলছে। খবরদার আরিয়ান, আর কখনো আমাকে স্পর্শ করার সাহস দেখাবি না। তোর এই স্পর্শ আমার ঘৃণা লাগে। তোর মনে নেই তুই আমার সাথে কি করেছিলি? তোর এই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার কোনো অধিকার তোর নেই। সরি আদিবা, আমি সত্যিই সরি। আমি বুঝতে পারিনি। আমি আসলে আমি তোকে আটকাতে চেয়েছিলাম। প্লিজ তুই যাস না, অন্তত বাবার কথাটা একবার ভাব। ঠিক আছে, আমি তোর বাবার কথা ভেবে একটা শর্তে রাজি হতে পারি। কি শর্ত বল? আমি যে কোনো শর্তে রাজি। আমরা এই বিয়েটা মেনে নিব, কিন্তু শুধু সমাজের সামনে। আমরা একসাথে নিচে থাকবো, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে নয়, বরং অপরিচিত মানুষের মতো। আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, আর কোনো কথা থাকবে না। তুই তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো। আর সবার সামনে আমরা এমন ভাব করব যেন আমরা খুব সুখী দম্পতি। এটা কেমন শর্ত আদিবা? এক ছাদের নিচে অপরিচিতের মতো থাকা কি সম্ভব? সম্ভব কি অসম্ভব সেটা আমি জানি না, তবে তুই যদি চাস আমি এই মুহূর্তে ডিভোর্স না দেই, তাহলে তোকে এই শর্ত মানতেই হবে। আর যদি না মানিস, তাহলে কাল সকালেই আমি চলে গিয়ে উকিলের সাথে কথা বলবো। তুই নিজেও রেডি থাকবি, আমরা দুজন একসঙ্গে যাব। আরিয়ান মহা বিপদে পড়ে গেল। একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে আদিবার কঠিন শর্ত। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। কিন্তু এই মুহূর্তে আদিবাকে আটকানো ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তাই সে অনিচ্ছে সত্ত্বেও আদিবার শর্তে রাজি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। তোর শর্ত আমি মেনে নিলাম। গুড, তাহলে আজ থেকেই আমাদের এই নতুন নাটক শুরু হলো। দেখা যাক এই নাটকের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। আদিবা আরিয়ানকে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। আরিয়ান বোকার মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না সে ঠিক করলো না ভুল করলো। তবে একটা কথা সে নিশ্চিত ছিল, তার জীবনটা এবার সত্যিই নরক হতে চলেছে। এক ছাদের নিচে প্রাক্তন প্রেমিকার সাথে অপরিচিতের মতো এক ছাদের নিচে প্রাক্তন প্রেমিকার সাথে অপরিচিতের মতো থাকা, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এরপর আরিয়ান মনে মনে ভাবল, তুমি যতই বলো, সব কিছু এতটা সহজ নয় আদিবা, যতটা সহজ তুমি ভাবছো। ঠিক আছে, একবার যেহেতু তুমি একসাথে থাকতে রাজি হয়েছো, তখন নিশ্চয়ই আমি তোমার ভেতরে আমার প্রতি পুরনো প্রেমটা ঠিক জাগিয়ে তুলব। আমি জানি তুমি এখনও আমাকে ভালোবাসো। এই ভালোবাসাটাকে আমি আবার জাগিয়ে তুলব। এখন তুমি যতটা সহজে আমাদের বিচ্ছেদের কথা বলছো, কিছুদিন পর তুমি বলবে আরিয়ান তোমাকে ছাড়া সম্ভব না। আমি তোমাকে কোনোভাবে ছাড়তে পারবো না। আই প্রমিস। তুমি এটা বলবেই বলবে। আমি যে করে হোক তোমার ভুল ভাঙব। তুমি এখনো আমাকে ভুল বুঝে চলেছ। আমি কখনো তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। একবার যে ভুলটা আমি করেছি, সেই ভুলটা আমি বারবার কখনোই করব না। মনে মনে এত কি ভাবছো তুমি? দেখো, শুধুমাত্র আঙ্কেলের শরীরের কথা ভেবে আমি তোমার শর্তটা মেনে নিচ্ছি। আঙ্কেল যতদিন না একটু সুস্থ হচ্ছেন, ততদিন আমি তোমার সাথে তোমার বাড়িতে তোমার বউ হয়ে থাকবো। আঙ্কেল একটু সুস্থ হলে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তখন আর কেউ কোনোভাবেই আমাকে তোমার সাথে বেঁধে রাখতে পারবে না। চিন্তা করো না, তোমাকে আর আটকাবো না। তখনই তোমাকে আটকাতে পারিনি, আর এখন তোমাকে আটকানোর কথা চিন্তা করাও তো বিলাসিতা মনে হচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি যতদিন আমার বাড়িতে আমার স্ত্রী হিসেবে থাকবে,
তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমাকে অভিযোগ করার কোনো সুযোগ দেব না, চিন্তা করো না তুমি। আরিয়ানের কথা শুনে আদিবা পুরো স্তব্ধ হয়ে যায়। সে ভেবেছিল আরিয়ান হয়তো তাকে আটকাবে, তার কথার বিরোধিতা করবে, তার এই শর্ত কোনোভাবে মেনে নেবে না। আরিয়ান হয়তোবা তাকে আটকানোর চেষ্টা করবে সারা জীবনের জন্য। কিন্তু আদিবাকে ভুল প্রমাণিত করে দিয়ে আরিয়ান যখন তার পুরো শর্ত মেনে নিল, তখন আদিবা পুরো ভেঙে পড়ল ভেতর থেকে, এবং সে মনে মনে বলল, তুমি আজকেও ফিরিয়ে দিলে আমাকে, আমাকে হতাশ করলে। আমাকে হতাশ করা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। তুমি প্রতিনিয়ত আমাকে এইভাবেই আশাহত করো। তোমাকে ভালোবাসাটাই হয়তো আমার ভুল ছিল। আমি হয়তো ভুল সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। আরিয়ান দেখে আদিবা মন খারাপ করে কিছু একটা ভাবছে। আরিয়ান বুঝতে পারে না হঠাৎ করে আদিবার মন খারাপ হয়ে গেল কেন, কিন্তু সে বুঝতে পারে আদিবা নিশ্চয়ই কিছু না কিছু ভাবছে তাদের অতীত নিয়ে। এই কালো অতীতটা সবসময় তাদের মাঝখানে চলে আসে এবং তাদের দুজনকে আলাদা করার চেষ্টা করে। আরিয়ান খুঁজে পায় না কবে এই অতীতের সুতোয় আগুন পড়বে, যেদিন সেই কালো অতীতটা পুড়ে ছাই হয়ে যাবে। হুট করে আরিয়ান আদিবাকে বিদায় জানিয়ে চলে যাওয়ার সময় আদিবা আবার আরিয়ানকে বলে ওঠে, আরিয়ান শোনো, তোমার সাথে আমার কথা এখনো শেষ হয়নি। তুমি ক্যাম্পাসে কাকে কাকে বলেছো আমাদের বিয়ের ব্যাপারে? রাশেদ। কে কে জানে আমাদের বিয়ের ব্যাপারে? না, আর কেউ নেই যাকে বলা যায় এই বিষয়ে। এছাড়া আর কেউ জানে না? ঠিক আছে, খুব ভালো বলেছো। আমি, তুমি, রাশেদ আর সোনালি ছাড়া কেউ যেন এই বিষয়ে কিছুই না জানতে পারে। আর যদি কেউ কোনোভাবে জানতে পারে তোমার আর আমার বিয়ের কথা, তাহলে বিশ্বাস করো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমাকে তো আমি একদম শেষ করে ফেলবো। অনেক সহ্য করেছি তোমার বাড়াবাড়ি। বিশ্বাস করো আমার মধ্যে আর 1 ইঞ্চিও জায়গা নেই এই অসহ্য যন্ত্রণাগুলো নেওয়ার মতো। আমি কোনোভাবে মানব সমাজে তোমাকে নিজের বলে পরিচয় দিতে পারবো না, অসম্ভব। তোমার কি মনে হয় না দিবা, এবার তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? এটা আবার কেমন শর্ত? তুমি বলেছো তুমি আলাদা থাকবে একই ছাদের নিচে থেকেও। আমি সেটা মেনে নিয়েছি, কিন্তু লোকে জানবে না তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো না কোনোভাবে সবাই জানতেই পারবে, তাই না? যেহেতু আমরা একই বাড়িতে থাকবো, একসাথেই থেকে আসবো, সেহেতু ইউনিভার্সিটির সবাই জানতে আর কতক্ষণ? তারা নিজে থেকেই যখন জানতে পারবে, সমস্যা নেই। কিন্তু এখন কাউকে কিছু জানানো যাবে না। তা তুমিও জানবে না, আমিও জানবো না। যখন তারা নিজে থেকে জানবে, জানুক। দিনটি ছিল আরিয়ান আর আদিবার জীবনের এক অদ্ভুত সন্ধিক্ষণ। ভার্সিটির বটগাছতলার সেই কঠিন শর্তের পর আদিবা যেন এক নতুন ভূমিকায় অবতীর্ণ হলো, অবাস্তব নাটকের নায়িকা। আরিয়ানও তার শর্ত মেনে নিয়েছিল বটে, কিন্তু মনে মনে ঠিক করেছিল এই খেলা সে সহজে শেষ হতে দেবে না। সন্ধ্যার পর আদিবা তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আরিয়ানের বাড়িতে আসে নতুন বউকে বরণ করে নেওয়ার জন্য। আরিয়ানের বাড়িতে উৎসবের আমেজ। শাশুড়ি মা হাসি মুখে ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে ঘরে তোলেন। আদিবা যান্ত্রিকের মতো সব আনুষ্ঠানিকতা পালন করতে থাকে। তার মুখের হাসিটা ছিল কেবলই মুখোশ, যার আড়ালে চাপা ছিল একরাশ হতাশা আর কঠিন প্রতিজ্ঞা। আরিয়ানের বাবা খুশি হয়ে আদিবাকে কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। মামনি, আজ থেকে এইটা তোমার ঘর। তুমি আর আরিয়ান সুখে শান্তিতে থাকো। তোমরা দুজনেই আমাদের গর্ব। আদিবা জোর করে একটা হাসি ধরে রেখে আরিয়ানের বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে। তখন আরিয়ানের মায়ের চোখ ছলছল। তিনি এসে আদিবাকে জড়িয়ে ধরেন। মাগো, তুমি আমাদের বাড়িতে আসায় সব আলো ঝলমল করছে। আমার ছেলেটা হয়তো একটু পাগলাটে, কিন্তু মনটা খুব ভালো। ও তোমাকে খুব ভালোবাসে। আরিয়ানের জীবনে তুমি যে এলে, এতেই আমাদের আনন্দ। এই কথাটা শুনে আদিবার ভিতরের জমাট ক্ষোভটা মাথাচাড়া দিয়ে ওঠে। ভালোবাসে? আদিবা কোনো মতে নিজেকে সামলে নিল, যেন তার ভেতরের আসল কথাটা মুখে বেরিয়ে না আসে। সে শুধু মাথা নত করে মৃদুস্বরে বলল, আপনাদের আশীর্বাদ থাকলে সব ঠিক থাকবে আন্টি। আন্টি নয় মা, এখন থেকে তুমি আমাকে মা ডাকবে। চলো এবার তোমার রুমে যাও, নিশ্চয়ই তোমরা ক্লান্ত। অবশেষে সব আচার অনুষ্ঠান শেষ হলো।
আরিয়ান আর আদিবা নিজেদের ঘরে প্রবেশ করলো। দরজা বন্ধ হতেই ঘরের আবহাওয়াটা যেন এক লহমায় জমে বরফ হয়ে গেল। বাইরে যে দুজনের মুখে সুখের আওয়াজ ছিল, ভেতরে তারা দুজনেই মুখোশ খুলে ফেলল। আদিবার চোখ কঠিন আর আরিয়ান ইতস্তত। তোমার কি মনে আছে আমাদের মধ্যে কি কথা হয়েছিল? মনে আছে আদিবা, তুমি যা শর্ত দিয়েছ আমি সব মেনে নিয়েছি। ভালো কথা। তাহলে এখন থেকে তোমার মনে রাখতে হবে, এই ঘরের ভেতরে তুমি আমার স্বামী নাও, আমি তোমার স্ত্রী নই। আমরা এই মুহূর্তে শুধুই দুজন অচেনা মানুষ। অচেনা মানুষ এতটা সহজ নাকি? একটা ছাদের নিচে দুজন মানুষ একসাথে থাকবে আর অচেনা হবে? তোমার পক্ষে অসম্ভব মনে হলে তুমি কাল সকালেই তোমার বাবাকে সব বলতে পারো, কিন্তু যদি থাকতে চাও তবে আমার শর্ত অক্ষরে অক্ষরে মানতে হবে। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ পড়ল নতুন করে সাজানো বাসর ঘরের দিকে। ঘর জুড়ে ফুলের সুবাস আর বিছানায় ফুলের পাপড়ি সজ্জা। কত স্বপ্ন ছিল এই দিনটি নিয়ে, কিন্তু আজ এই ঘর যেন তাদের স্বপ্নের কবর। এত কিছু দেখার দরকার নেই। ফুলগুলো সরিয়ে দেবে, আমার অ্যালার্জি আছে। আর আমি বিছানার এক কোণে ঘুমাবো। মাঝখানে অন্তত 5 হাত দূরত্ব বজায় রাখবে। আমি মাঝখানে একটা বালিশ বাউন্ডারি টেনে দিচ্ছি, সেটা যেন কোনোভাবেই পার না হয়। ঠিক আছে, ঠিক আছে। নাটকের সব ডায়লগ আমাকে মুখস্থ করাতে হবে না। তুমি তোমার মতো থাকো, আমি তোমার কোনো দিকে যাব না। আমার কোনো আগ্রহ নেই আদিবা। আরিয়ান দ্রুত হাতে বিছানা থেকে ফুল সরাতে লাগলো। তার মনে তখন রাগ আর অপমান দানা বাঁধছে। আদিবা কেন মনে করে সে তাকে ছোঁয়ার জন্য মরিয়া, সে তার ভালোবাসার জন্য অপেক্ষা করবে, কিন্তু জোর খাটাবে না। মনে থাকে যেন, এই সীমা পেরোলে কালই আমি ডিভোর্স ফাইল করব। শোনো আদিবা, তুমি অযথা বাড়াবাড়ি করছো। আমি আমার বাবার জন্য তোমার শর্ত মেনেছি, কারণ আমি জানি এই বয়সে তিনি এই আঘাত সইতে পারবেন না। কিন্তু তুমি আমার সাথে এমন ব্যবহার করছো যেন আমি একটা অপরাধী। তুমি কি অপরাধী নও আরিয়ান? তুমি সব ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তোমার কাছে হয়তো সেটা অতীত, কিন্তু আমার কাছে সেটা কালো ক্ষত, যা তোমাকে দেখলেই দগদগ করে ওঠে। দয়া করে ভুলে যেও না তুমি আমার সাথে কি করেছিলে। আদিবার চোখে তখন পুরনো কষ্টের ছায়া। সে অসহায়ত্বের দৃষ্টি দেখে আরিয়ান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল আদিবার ভেতরের ক্ষতটা আজও কতটা গভীর। তার রাগটা যেন এক লহমায় কমে গেল। সে মৃদু স্বরে আদিবার দিকে তাকিয়ে বলল, আমি জানি আদিবা, কিন্তু আমি তো বলেছি আমি সব ঠিক করে দেব। একবার সুযোগ দাও। সুযোগ আর নেই, সব ফুরিয়ে গেছে। এবার লাইটটা বন্ধ করে দাও। আর কোনো কথা নয়। আরিয়ান আর কোনো কথা না বলে লাইট বন্ধ করে দিল। ঘর ডুবে গেল অন্ধকারে। আদিবা আর আরিয়ান দুজনেই পাশাপাশি শুয়ে রইল, কিন্তু তাদের মাঝে ছিল আকাশ পাতাল দূরত্ব। তুমি ভুল করছো আদিবা। তুমি তোমার অভিমান দিয়ে আমাকে আরো দূরে ঠেলে দিচ্ছ। তুমি মনে করছো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু তুমি জানো না সেই কালো দিনটা আমার মনেও কতটা দাগ কেটেছে। তুমি আমার কাছ থেকে পালিয়ে থাকতে চাও, কিন্তু আমি তোমাকে পালাতে দেব না। আমি জানি তোমার মনের ভেতরেও কোথাও না কোথাও সেই পুরনো আরিয়ানটা লুকিয়ে আছে। আমার ভালোবাসার আলো একদিন ঠিক এই অন্ধকার ঘুচিয়ে দেবে। আমি অপেক্ষা করব। আজ তুমি আমার শর্ত মেনে নিলে আরিয়ান। কেন, তুমি কি সত্যিই আমাকে আর ভালোবাসো না? তুমি একবারও আমাকে আটকালে না, একবারও বললে না যে ডিভোর্স দিতে হবে না। এইটাই কি তোমার ভালোবাসা? তুমি আমাকে একবারও প্রমাণ করে দিলে, তুমি আমাকে আবারও প্রমাণ করে দিলে তুমি কাপুরুষ। তোমার দুর্বলতা আমাকে আরো কঠিন করে তুলেছে। তুমি চেয়েছিলে আমি দুর্বল হয়ে তোমার কাছে ফিরে আসি, অসম্ভব। তোমার বাবার অসুস্থতা না থাকলে আমি এই মুহূর্তে 1 সেকেন্ডও এই নরকে থাকতাম না। যত দ্রুত সম্ভব এই নাটক শেষ করতে হবে। আমাকে শক্ত হতে হবে। আরিয়ানের প্রতি 1 ইঞ্চি সহানুভূতি দেখালেও আমি হেরে যাব। রাত গভীর হলো। নতুন বউ বরের ঘরে নেমে এলো এক অচেনা নীরবতা। এক ছাদের নিচে দুজন মানুষ, যারা একদিন একে অপরের সর্বস্ব ছিল, আজ তারা পরস্পরের কাছে
অপরিচিতের চেয়েও বেশি। তারা যেন দুটি দ্বীপ, যা সমুদ্রের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থেকেও একে অপরের কাছে পৌঁছানোর কোনো পথ খুঁজে পাচ্ছে না। পরদিন সকালে এই কঠিন শর্ত নিয়েই শুরু হবে তাদের নতুন দাম্পত্য জীবনের অভিনয়। আরিয়ান আর আদিবার জন্য সেই রাত ছিল এক শীতল বিভীষিকা। সকালে উঠে তারা একে অপরের দিকে না তাকিয়েই তৈরি হলো, যেন ঘরে দুজন নয়, দুটি ছয়া বাস করে। তাদের নতুন দাম্পত্যের প্রথম দিনটি শুরু হতে চলেছে ভার্সিটির ক্যাম্পাসে, যেখানে তাদের দাম্পত্যের সত্যতা কঠোরভাবে গোপন রাখতে হবে। আদিবা আরিয়ানের ঠিক 15 মিনিট পরে ক্যাম্পাসে প্রবেশ করলো। তার মুখে আজ স্বাভাবিকের চেয়েও বেশি আত্মবিশ্বাস, যেন সে তার ভেতরের কষ্টটা ঢাকতে চাইছে। দূর থেকে আরিয়ানকে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখেও সে এমন ভাব করলো যেন তাকে চেনেই না। অন্যদিকে আরিয়ান বন্ধুদের সাথে হাসলেও তার চোখ বারবার আদিবার দিকে চলে যাচ্ছিল। সে দেখছিল আদিবার প্রতিটি পদক্ষেপ। সে খেয়াল করছিল কোনো ছেলে তার আশেপাশে ভিড় করছে কিনা। ঠিক তখনই রাশেদ এসে তার পিঠ চাপড়ে বলল, কিরে শালা, গত এক সপ্তাহ তুই কোথায় গায়েব ছিলি? এই বিয়ে হয়ে গেছে, গাঁজাখুরি গল্প বলে পালাতে পারবি না। তোর বউয়ের খবর কি? চুপ করো তো, আমার কোনো বিয়ে টিয়ে হয়নি। ওটা বাবার পুরনো বন্ধুর সাথে ইয়ার্কি ছিল। আর কোথায় ছিলাম সেটা দিয়ে তোর কি দরকার? ক্লাসে ছিলাম, আর আমার বউয়ের দরকার নেই, আমি শান্তিতে আছি। ঠিক তখনই আদিবা সোনালির সাথে হেঁটে আসছিল। আরিয়ানের কথাগুলো দূর থেকে শুনতে পেয়ে আদিবা মনে মনে ভাবল, শান্তিতে তো তুই থাকবি না, আমার শর্ত তোকে একটু একটু করে কষ্ট দেবে। আদিবা সোনালির সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে গেল ডিপার্টমেন্টের ভবনের দিকে। আদিবা আর সোনালি যখন লাইব্রেরির পাশের বারান্দায় দাঁড়িয়ে ক্লাসের নোট দেখছিল, তখন তাদের সিনিয়রের মধ্যে একজন, নাম তানিম, আদিবার দিকে এগিয়ে আসে। তানিম দেখতে সুপুরুষ এবং ক্যাম্পাসে আদিবার প্রতি তার আগ্রহের বিষয়টা ছিল ওপেন সিক্রেট। আদিবা, তুমি না গত সপ্তাহে একটা প্রজেক্টে হেল্প চেয়েছিলে? আমি পুরোটা নোট রেডি করেছি, দেখো এখানে একটি কঠিন পয়েন্ট আছে। তানিম আদিবার খুব কাছে এসে ঝুঁকে পড়ল এবং পয়েন্টটা বোঝানোর জন্য আদিবার কাঁধের কাছে হাত রাখল। আদিবা সামান্য সরে আসার আগেই সোনালি পরিস্থিতি বুঝে তানিমকে ধাক্কা দিতে গেল, কিন্তু তার আগেই অন্য এক ঘটনা ঘটল। দূর থেকে এই দৃশ্য দেখছিল আরিয়ান। তার বুক ধক করে উঠল। তানিম যখন আদিবার গায়ে হাত দিল, তখন আরিয়ানের মন এক রহমায় ভুলে গেল তারা ডিভোর্সের শর্তে আছে। তারা অচেনা মানুষ, তাদের মাঝে 5 হাত দূরত্বের বাউন্ডারি। তার শুধু মনে হলো অন্য কোনো ছেলে তার স্ত্রীকে স্পর্শ করছে। রাগে আর অপমানে আরিয়ানের চোখ লাল হয়ে গেল। আদিবা, আরিয়ানের আচমকা চিৎকারে সবাই চমকে গেল। তানিম তার হাত সরিয়ে নিল। আদিবা ঘুরে তাকালো, তার চোখে তখন আগুন। আরিয়ান দ্রুত পায়ে হেঁটে তাদের দিকে এগিয়ে গেল। আরিয়ান এসে আদিবার ঠিক পাশে দাঁড়ালো। তার দৃষ্টিতে তখনও রাগ আর বিরক্তি স্পষ্ট। সে আদিবার দিকে না তাকিয়ে সরাসরি তানিমের দিকে তাকালো। তানিম ভাই, স্যার আপনাকে খুঁজছিলেন, জরুরি কিছু নিয়ে কথা বলার আছে। আপনার হাতে যে প্রজেক্ট ফাইলটা দেখছেন সেটা নিয়েই। আমাকে? কোন স্যার? আমি তো কোনো কথা। চলেন, দ্রুত চলেন, স্যার রেগে আছেন। আর আদিবা, তুমি ক্লাসে যাও। আরিয়ানের এই কর্তৃত্বপূর্ণ আচরণে তানিম বিভ্রান্ত হলেও আরিয়ানের কঠোর চোখ দেখে কোনো কথা বলতে সাহস পেল না। সে দ্রুত আরিয়ানের সাথে চলে গেল, কিন্তু যেতে যেতে একবার আদিবার দিকে সন্দেহের চোখে তাকালো। তুই কি করলি? এটা আরিয়ান, তোর মাথা ঠিক আছে? কিরে, আরিয়ানা তো রেগে গেল কেন? তোদের মধ্যে কি আবার কিছু শুরু হলো নাকি? তোরা তো এখন একে অপরের সাথে কথাই বলিস না। ওর মাথা খারাপ, দেখলি না? একটা ফালতু অজুহাত দেখিয়ে কিভাবে চলে গেল। আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, চল ক্লাসে যাই। আদিবার আগে ফুঁসতে ফুঁসতে ক্লাসরুমের দিকে হাঁটা দিল। আরিয়ান তানিমকে একটা ফাঁকা করিডোরে নিয়ে গিয়ে বলল, ভাই, স্যারের কাছে যাওয়ার দরকার নেই, আমি আসলে ভুল বুঝেছিলাম। তানিম আরো হতবাক হয়ে চলে গেল। আরিয়ান তখন দেয়ালের দিকে ফিরে নিজের কপাল চাপড়ালো। আমি কি করলাম? কেন ওরকম করলাম? আমি তোকে ছুতেও চাই না, তাহলে অন্য কেউ স্পর্শ করলে আমার এত রাগ হলো কেন? তার ভেতরে এক নতুন ঝড় শুরু হলো। সে আদিবার শর্ত মেনে নিয়েছে।
কিন্তু তার মন যেন গোপনের অন্য খেলা খেলছে। এদিকে ক্লাসে গিয়ে আদিবা চুপ করে বসে রইল। তার চোখে মুখে তখন এক কঠিন প্রতিজ্ঞা। আরিয়ানের এই বাড়াবাড়ি তাকে বুঝিয়ে দিয়েছে আরিয়ান এখনো তাকে নিজের সম্পত্তি মনে করে। এই সম্পর্ক আরো বিষাক্ত হওয়ার আগেই তাকে ডিভোর্সের পথে হাঁটতে হবে। তুই আমার জীবনের ওপর অধিকার খাটানোর কে আরিয়ান? তুই আমার কেউ না, তুই আমার স্বামী না। তোর এই অধিকারবোধ আমি গুড়িয়ে দেব। যত দ্রুত সম্ভব এই নাটকের শেষ করতে হবে। ক্যাম্পাসের আনাচে কানাচে তাদের নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হলো। পুরনো প্রেমিক প্রেমিকা কি আবারও কাছাকাছি আসছে, নাকি তাদের মধ্যে চলছে কোনো গোপন যুদ্ধ? কেউ জানতো না যে এই দুটি মানুষের মাঝেই লুকিয়ে আছে এক বাসর রাতের গোপন শর্ত, আর সেই রাতের উপরই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ জীবন। ক্লাসের পর আরিয়ান আর আদিবা দুজনেই যেন একে অপরের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চাইল। ক্যাম্পাসে যা ঘটল তাতে তাদের দুজনের ভিতরের উত্তেজনা আরো বেড়ে গেল। আরিয়ান সেদিন আর আদিবার সামনে আসার সাহস পেল না। অন্যদিকে আদিবাও মনে মনে প্রতিজ্ঞা করল আরিয়ানের সঙ্গে একা কোনো কথা বলবে না। সন্ধ্যা নামলো। আদিবা শাড়ি পাল্টে সাধারণ সালোয়ার কামিজ পরে রাতের খাবারের জন্য তৈরি হচ্ছিল। আরিয়ান ততক্ষণে ফ্রেশ হয়ে বারান্দায় বসে ফোন দেখছিল। আদি বাবা, তোমার খাবার তৈরি, চলো নিচে চলো। আসছি মা, হাতটা ধুয়ে নেই। শোনো মা, তুমি আর আরিয়ান একসাথে খাও, আমার শরীরটা ভালো লাগছে না। বাবা আমি আর একটু পরেই খেয়ে নেব। তোমরা দুজনে আজ খুব ক্লান্ত। বাবা যাও, আরিয়ানকেও নিচে অপেক্ষা করছে। আদিবা বাধ্য হয়ে শাশুড়ির কথা মতো আরিয়ানের দিকে না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে নিচে চলে এলো। ডাইনিং টেবিলে আরিয়ান অপেক্ষা করছিল। তাদের দুজনকে এক টেবিলে খেতে দেখে আরিয়ানের বাবা খুশি হয়ে বললেন, বাহ, এই তো চাই। একসঙ্গে বসে খাচ্ছ, তোমাদের দেখলে মনটা ভরে যায়। বন্ধুকে বলতে পারবো আমার ছেলে বউ সব ঠিকঠাক সামলে নিচ্ছে। হ্যাঁ বাবা, আমরা ঠিক আছি। আদিবা আরিয়ানের মুখের দিকে তাকালো। সেই চোখে ছিল কঠিন সতর্কবার্তা। আরিয়ান যেন বোঝাতে চাইল সে পরিস্থিতির দাবি মেনে অভিনয় করছে। আদিবা আর আরিয়ান নীরবে খাওয়া শেষ করলো। উপরে এসে আরিয়ান দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। আদিবা তখন বিছানায় সেই সীমা বাউন্ডারিটা ঠিক করে বালিশটা আরো শক্ত করে রাখলো। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সোনালির নাম। হ্যালো সোনালি। কি রে, তোদের কি চলছে? তানিম ভাই আরিয়ানের উপর এত ক্ষেপে গেল কেন? আরিয়ান কেন তোকে এভাবে সবার সামনে হুমকি দিয়ে ক্লাস থেকে বের করে দিল? পুরো ক্যাম্পাসে তো তোদের নিয়ে আলোচনা। আরে বাবা কিছু না, ওর মাথা ঠিক নেই। আমি তাকে কিছু জিজ্ঞেসও করিনি। সে একটা ফালতু অজুহাত দেখিয়ে তানিমকে তাড়িয়ে দিয়েছে। ফালতু নাকি স্বামীর অধিকার ফলানো? খিরে, তোদের মধ্যে কি কোনো গোপন চুক্তি হয়েছে? দেখ, আমাকে মিথ্যা বলিস না। কি যে বলিস না, শোন, কোনো চুক্তি হয়নি। আরিয়ানকে আমি কালকেই জিজ্ঞেস করব কেন সে আমার উপরে অধিকার দেখালো। এটা ওর নাটকের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। আমি তোকে পরে ফোন করছি, এখন রাখছি। আদিবা দ্রুত ফোনটা রেখে দিল। তার চোখে তখন আগুন জ্বলছে। সে ভাবছিল আমায় নিয়ে নাটক করার সাহস হয় কি করে। ও ভুলে গেছে ও আমার কেউ নয়। ঠিক তখনই আরিয়ান ওয়াশরুম থেকে বের হলো। আদিবা দেরি না করে তার দিকে সরাসরি তাকালো। এই যে মিস্টার আরিয়ান, কালকে ক্যাম্পাসে আমার উপর অধিকার ফলানোর মানে কি? তুই ভুলে গেছিস আমাদের মধ্যে কি চুক্তি হয়েছে? কোন অধিকার? তুমি কিসের কথা বলছো? আমি তো শুধু তানিম ভাইকে স্যারের কথা বলতে গেছিলাম। অভিনয় করবি না। আমি তোর চোখ দেখেছি, তুই আমার উপর অধিকার দেখাচ্ছিলি। তুই কি মনে করেছিস বিয়ে হয়ে গেছে মানেই তুই আমার স্বামী? স্বামী তো আমি আদিবা, কাগজে কলমে, আর তুমি আমার স্ত্রী। এই সীমা পার করবি না কিন্তু। তোর বাবার জীবন বাঁচাতে আমি এই সম্পর্ক মেনেছি, কিন্তু তুই ভুলে যাবি না যে তোর জীবনটা এখন আমার হাতে। আমি চাইলেই কাল ডিভোর্স ফাইল করতে পারি। তুমি ভুলে যাচ্ছ আদিবা, অধিকার কখনো কাগজে কলমে তৈরি হয় না, সেটা ভেতরে ভেতরে জন্ম নেয়। কাল যখন তানিম তোমার খুব কাছে এসেছিল, তখন আমার ভেতরে সেই অধিকারটাই মাথাচাড়া দিয়ে উঠেছিল। কারণ তুমি আমার সম্পত্তি না হলেও আমার কাছে একজন বিশেষ মানুষ ছিলে এবং এখনও আছো। বাজে কথা বলবি না।
তুই আমার কেউ ছিলি না, কেউ থাকবি না। আর তোর অধিকার দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোকে ঘৃণা করি, আর এই ঘৃণা নিয়েই তোকে ডিভোর্স দেব। আদিবার চোখে তখন জল চিকচিক করছে, কিন্তু সে নিজেকে কঠিন রাখলো। আরিয়ান সেই জল দেখতে পেল। তার রাগটা যেন এক লহমায় কমে গেল। সে বুঝতে পারল আদিবার ঘৃণা তার ভালোবাসারই এক ভিন্ন রূপ, কিন্তু সেই ঘৃণা আঘাত করছে। ঠিক আছে, আমি দুঃখিত। কাল যা হয়েছে সেটা ভুল ছিল। আমি আর এই ভুল করব না। তুমি নিশ্চিন্তে ঘুমাও। আরিয়ানার কথা না বাড়িয়ে বিছানার অন্য কোণে শুয়ে পড়ল। আদিবা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আরিয়ানের এই হঠাৎ শান্ত স্বীকারোক্তি যেন তাকে আরো বিভ্রান্ত করে তুলল। সে ভাবল হয়তো আরিয়ান ভয় পেয়েছে। আদিবা দ্রুত সেই সীমার পাশে শুয়ে কম্বল টেনে নিল। আমি এই অভিনয় আর বেশি দিন চলতে দেব না। ও যতবার ভুল করে অধিকার দেখাবে, আমি ততবার ওকে ডিভোর্সের ভয় দেখাবো। এটাই এখন আমার অস্ত্র। ঘর আবার অন্ধকারে ডুবে গেল। আরিয়ান আর আদিবা দুজনেই মুখোমুখি শুয়ে রইল। তাদের মাঝখানে বালিশের সে নীরব প্রাচীর। কিন্তু এই প্রাচীর কি তাদের হৃদয়ের আবেগগুলো কেউ আড়াল করতে পারবে, নাকি অজান্তেই এই দূরত্ব তাদের আরো কাছাকাছি নিয়ে আসবে? যেভাবে আরিয়ান অনিচ্ছাকৃতভাবে তার স্বামীর অধিকার ফলিয়েছিল। পরদিন সকালে আরিয়ানের নতুন পরীক্ষা শুরু হবে। কিভাবে আদিবা শর্ত মেনেও তাকে বোঝানো যায় তাদের বিয়ের সম্পর্কটা শুধু একটা নাটক নয়। সকালে ঘুম থেকে উঠে আদিবা দেখল আরিয়ান ঘরে নেই। সে যেন স্বস্তি নিঃশ্বাস ফেলল। আরিয়ানের উপস্থিতি এখন তার জন্য এক অসহনীয় চাপ। তাড়াহুড়ো করে তৈরি হয়ে সে নিচে নামলো। ডাইনিং টেবিলে আরিয়ানের বাবা একা বসে চা খাচ্ছিলেন। আদিবাকে দেখে তিনি হাসি মুখে ডাকলেন, এসো মা, বসো। আরিয়ানকে তো দেখলাম তোমার জন্য নাস্তার টেবিলে দিয়ে কোথায় যেন গেল। মনে হয় কলেজের জন্য তাড়াহুড়ো করছে। আদিবা অবাক হলো। আরিয়ান তার জন্য নাস্তা দিয়েছে এই প্রথমবার। কিন্তু আদিবা সেটার দিকে ভ্রুক্ষেপ না করে টেবিলে বসলো। চায়ে চুমুক দিয়ে এটা কি আবার রিয়াকশন? এটা কেমন রিয়াকশন? বা আমরা দুজন তো একসাথে ভার্সিটিতে যাও না, একসঙ্গে যাওয়া আসা করো, এতে আমাদের মন ভরে যায়। না বাবা, আমরা সাধারণত একসঙ্গে যাই না। আমাদের ক্লাস শিডিউল আর সময়গুলো আলাদা। ওহ তাই? যাকগে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তোমরা একে অপরের প্রতি একটু যত্নশীল হলেই হয়। আদিবা দ্রুত নাস্তা শেষ করে ঘর থেকে বের হলো। গেটের কাছে এসে দেখলো আরিয়ান দাঁড়িয়ে আছে এবং তার বাইকের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আদিবাকে দেখেই আরিয়ান দ্রুত নিজেকে সামলে নিল। তুমি একা যাচ্ছ? আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। দরকার নেই, আমি একা যেতে পারি। আর তোমার এই হঠাৎ দেখানো যত্নগুলো আমার সহ্য হচ্ছে না। তুমি তোমার শর্ত মনে রাখো। ঠিক আছে, কিন্তু আজ আমার ক্লাস একটু পরে, তাই ভাবলাম তোমাকে। থ্যাঙ্কস, তবে দরকার নেই। আদিবা হন হন করে এগিয়ে গেল। আরিয়ান হতাশ চোখে তার চলে যাওয়া দেখল। সে বুঝতে পারল আদিবার রাগটা এখনো কমেনি। আদিবা যখন রিক্সা করে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল, তখন তার চোখ গেল রাস্তার পাশে একটি ক্যাফেতে। ক্যাফের ভিতরে বসে থাকা একটি দৃশ্য তার শরীর মুহূর্তেই হিম হয়ে গেল। সেখানে একটা টেবিলের কোণে বসে আছে আরিয়ান, আর তার সঙ্গে আছে একটা মেয়ে, যাকে দেখে মনে হচ্ছে আরিয়ানের থেকে বয়সে কিছুটা ছোট। এবং মেয়েটি হাসি হাসি মুখে আরিয়ানের সাথে কথা বলছে। আরিয়ান, এই মেয়েটাকে নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করছে। আমি তো জানতামই এই ছেলেটার স্বভাব কোনোদিন বদলাবে না, বিয়ের পরেও এই কাজ। আদিবার ভেতরের রাগটা যেন আরো হাজার গুণ বেড়ে গেল। তার মনে পড়ে গেল অতীতের সেই কালো দিনটির কথা, যখন আরিয়ান তাকে বলেছিল সে অন্য কাউকে ভালোবাসে। আদিবা রিক্সা থামিয়ে দ্রুত ক্যাফের দিকে এগিয়ে গেল। সে ক্যাফের ভেতরে ঢুকতেই আরিয়ান তাকে দেখে চমকে উঠল। আরিয়ান কিছু বলার আগেই আদিবার রাগ আর অপমানে তার দিকে তাকালো। কি হচ্ছে এসব আরিয়ান? বিয়েটা কি শুধু একটা নাটক? তুমি কি মনে করেছো তোমার এই সমস্ত নোংরামি আমি মেনে নিব? আদিবা, তুমি কি বলছো? ভুল বুঝছো তুমি। ভুল? তোর মতো চরিত্রহীন ছেলেকে চেনার পর আমি আর ভুল করতে পারি না। কে এই মেয়ে? তোর নতুন প্রেমিকা? বিয়ের পরেও তোর এই নোংরামি চলছে? আদিবার চিৎকার শুনে ক্যাফের অন্য কাস্টমাররা তার দিকে তাকালো। মেয়েটি তখন বিব্রতভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আফু, আপনি ভুল বুঝছেন। তুমি চুপ করো। তুমি ওর সঙ্গে কি করেছো সেটা আমি ভালো করেই জানি। আরিয়ান, ডিভোর্সটা আমি কালকেই ফাইল করব। তোর মতো একজন আমার জীবনে
একদিনও থাকতে পারে না। আদিবা থামো, প্লিজ শান্ত হও, আমি বলছি। আমার গায়ে হাত দিবি না, তোর ছোঁয়া আমার অসহ্য লাগে। আদিবা দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে এলো। তার চোখে তখন জল, বুক ভেঙে কান্না আসছে। এই ঘটনার পর সে যেন আরো নিশ্চিত হলো আরিয়ান সত্যিই খারাপ, তার সাথে এক মুহূর্ত থাকা সম্ভব নয়। আরিয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে তখন ক্যাফেতে থাকা সেই মেয়েটির দিকে তাকিয়ে করুণ চোখে বলল, দেখলি তো মা, সব শেষ হয়ে গেল। আমার জীবনের সব কিছু তুই শেষ করে দিলি। কি বলছো ভাইয়া? আমি শুধু তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে এসেছিলাম। তুই যা বললি তাতে তো আমার কোনো দোষ নেই, কিন্তু আদিবা তো সেটাই মনে করলো আমি ওর সাথে প্রতারণা করছি। তুই তো জানিস এই শহরে তুই ছাড়া আমার আর কেউ নেই মা। আরিয়ানের কথা শুনেই বোঝা গেল এই মেয়েটি আর কেউ নয়, সে আরিয়ানের ছোট বোন। আরিয়ান আর তার বোনের মধ্যে অনেক দিন পর দেখা হয়েছে, আর সেই সামান্য কথোপকথন দেখেই আদিবা ভুল বুঝেছে। ভাইয়া, তুমি ওকে সব সত্যটা বলনি কেন? ও আমার কোনো কথা শুনবেই না। ও আমাকে ঘৃণা করে, আর তার ঘৃণা এত বেশি যে সত্যিটাও এখন ওর কাছে মিথ্যা। আমি কি করব এখন? আমাদের সম্পর্কটা যে এমনিতেই সুতোর উপর ঝুলছে। আরিয়ান তখনও হতাশ হয়ে টেবিলের দিকে ফিরে গেল। আদিবার মনে তখনও সেই পুরনো ক্ষত দগদগ করছে, যে আরিয়ান তাকে একদিন ছেড়ে গিয়েছিল। সেই আরিয়ান আজও বদলায়নি, কিন্তু সে তো জানতে পারল না সে আজ যাকে দেখেছে সে আরিয়ানের প্রেমিকা নয়, বরং তার ছোট বোন। অন্যদিকে আরিয়ানও প্রতিজ্ঞা করলো আদিবা যে ভুলটা করলো তার জন্য সে আদিবাকে কষ্ট দেবে। সে আদিবার এই ভুলটা কাজে লাগিয়ে তাদের মধ্যে দূরত্ব আরো বাড়ানোর বদলে অন্য কোনো কৌশল নেবে, যেন আদিবা নিজের ভুলটা বুঝতে পারে। তাদের এই নতুন ভুলের উপর ভিত্তি করেই নতুন করে হবে স্বামী স্ত্রীর সম্পর্কে জটিল যুদ্ধ। অন্ধকার ঘর, তাদের দাম্পত্যের প্রথম রাতগুলো এখন এক অসহনীয় নীরবতা। বিছানায় শুয়ে থাকা আদিবার চোখে ঘুম নেই, কেবল ঝলসে উঠছে ক্যাফের সেই দৃশ্য, আরিয়ান আর অচেনা মেয়েটির হাসি মুখ। আরিয়ানের বলা স্বামী তো আমি, আদিবা কথাটি যেন আদিবার কানে বাজছে, আর তার পুরনো ক্ষতকে জাগিয়ে তুলছে। অন্যদিকে আরিয়ানও শুয়ে আছে, তাদের মাঝে বালিশের সীমানা প্রাচীর। তার ভেতরে চাপা রাগ নয়, বরং নিয়তির প্রতি এক গভীর হতাশা, যা তাদের এই বিষাক্ত সম্পর্ককে বেঁধে রেখেছে। আরিয়ানের মন তখন ফিরে গেল 3 বছর আগের এক ভয়ঙ্কর কালো রাতে, যে রাত তাদের জীবন থেকে চিরতরে ভালোবাসাকে মুছে দিয়েছিল। সেই সময় আরিয়ান ছিল ফাইনাল ইয়ারের ছাত্র, আর আদিবা তার সদ্য প্রেমিকা। তাদের সম্পর্ক ছিল ভালোবাসার উষ্ণতায় টকবক। একদিন ক্যাম্পাসের পাশের একটি নিরিবিলি ক্যাফেতে বসেছিল তারা। আদিবা সেদিন জীবনে পাওয়া সবচেয়ে বড় আনন্দের খবরটি দিতে এসেছিল। আরিয়ান, আমার কাছে তোর জন্য অবিশ্বাস্য একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ? বিয়ের কার্ডটা কি ফাইনাল করে এনেছো? আরে না, আমার অক্সফোর্ডের ফুল ফ্রি স্কলারশিপ কনফার্ম হয়েছে আরিয়ান। কয়েক মাস পরেই আমাকে চলে যেতে হবে। আদিবা সেদিন জীবনে পাওয়া সবচেয়ে বড় আনন্দের খবরটি দিতে চেয়েছিল। আদিবার উচ্ছ্বাস দেখে আরিয়ানের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে আনন্দ নয়, বরং তীব্র আতঙ্ক আর ভয় ফুটে উঠল। কি হলো তোমার? তুমি খুশি নও? আদিবা, আমি পারবো না। কি পারবি না? আমি তোমাকে যেতে দিতে পারবো না। আমাদের সম্পর্ক, আমাদের স্বপ্ন সব ভেঙে যাবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ এই স্কলারশিপটা ছেড়ে দাও। তুমি কি বলছো আরিয়ান? এটা আমার সারা জীবনের স্বপ্ন, তুমি আমাকে ত্যাগ করতে বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। ভালোবাসা মানে কি আরিয়ান? নিজের স্বার্থে আমাকে আমার স্বপ্ন থেকে দূরে ঠেলে দেওয়া? আদিবা শোনো, আমার জীবনে অন্য একজন আছে, যাকে আমি সবসময় ভালোবেসেছি আর তাকেই ভালোবাসি। তুমি আমার জীবনের একটা সাময়িক ভালো লাগা ছিলে। এখন আমি বুঝতে পারছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি আদিবা, আমি তাকে বিয়ে করব। আরিয়ানের এই কথাগুলো আদিবার হৃদয়ে ছুরির মতো আঘাত হানল। তার কাছে মনে হলো আরিয়ান শুধু তার স্বপ্নকেই নয়, তাদের বিশ্বাস
আর ভালোবাসাকেও বিশ্বাসঘাতকতা করেছে। অন্য মেয়ের কথা বলে সম্পর্ক ভাঙাটা ছিল তার জীবনে চরম অপমান। আদিবা সেই দিনেই নিজের ভালোবাসাটিকে খুন করে তার জায়গায় ঘৃণা আর প্রতিশোধের বীজ বপন করেছিল। সেই স্মৃতি আজও আরিয়ানকে যন্ত্রণা দেয়। সে জানে আদিবা আজও সেই বিশ্বাসঘাতকতার জন্য তাকে ঘৃণা করে, কিন্তু আদিবা জানে না কেন সে এমন নিষ্ঠুর মিথ্যা বলেছিল। আদিবা, তুমি জানো না আমি কেন সেদিন নিজেকে এত বড় প্রতারক হিসেবে প্রমাণ করেছিলাম? আমার বাবার হার্টের অবস্থা তখন খুব খারাপ ছিল। অপারেশন না হলে তাকে বাঁচানো যেত না, কিন্তু আমার হাতে কোনো টাকা ছিল না। আমার বোনই আমাকে সেদিন বলেছিল, তুমি আদিবাকে তোমার জীবনের সবচেয়ে খারাপ মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করো। ও যেন ঘৃণা করে তোমাকে ছেড়ে চলে যায়, ওর স্বপ্নটা যেন নষ্ট না হয়। তুমি ওকে মুক্তি দাও ভাইয়া। আদিবার স্বপ্ন বাঁচাতে আরিয়া নিজের ভালোবাসার সম্মান এবং আদিবার চোখে তার নিজের ইমেজ সবকিছু বিসর্জন দিয়েছিল। কিন্তু আজ যখন তাদের ভাগ্য আবার এক করে দিয়েছে, সে আত্মত্যাগের ফল হিসেবে আদিবার তীব্র ঘৃণাটাই তাদের সম্পর্কের প্রধান বাধা। অন্যদিকে আদিবার মনে তখনও ক্যাফের দৃশ্যটা দগদগ করছে। সে নিশ্চিত আরিয়ান বদলায়নি। আরিয়ান তো বদলায়নি। সেদিনও সে আমাকে ছেড়েছিল, আজও সে বিয়ের পরেও অন্য মেয়ের সঙ্গে হাসছিল। আমার সন্দেহ ঠিক ছিল, কিন্তু আমি আর দুর্বল নই। আমি তার দুর্বলতা জানি। তার বাবা আমার শর্তের কথা মনে করিয়ে দিয়ে আমি ওকে জব্দ করব। ঘৃণা এবং ভুল বোঝাবুঝির এই বিষ এখন আরো তীব্র। আরিয়ান চায় আদিবার এই ঘৃণা ভাঙতে, আর আদিবা চায় প্রতিশোধ নিয়ে এই নাটক থেকে মুক্তি পেতে। আদিবা, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি আর তোমাকে ভুল বুঝতে দেব না। আমি তোমার শর্ত মেনে চলবো, কিন্তু তুমিও দেখবে তোমার সেই ঘৃণা আমার ভালোবাসার সামনে কতক্ষণ টিকে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আদিবা দেখলো আরিয়ান ঘরে নেই। সে স্বস্তি বোধ করলো, কিন্তু নিচে নামতেই দেখলো আরিয়ানের বাবা মা দুজনেই টেবিলে বসে আছেন। কি ব্যাপার মা, আরিয়ান কোথায়? আজ দুজনে একসঙ্গে ভার্সিটিতে যাচ্ছ না? আজ আরিয়ান তোমাদের সাথে যাবে না, তার একটা জরুরি কাজ আছে। সে আমাকে বলে গেছে আমি যেন তোমাকে নিয়ে যাই। চলো মা, নাস্তাটা করে নাও। আদিবা অবাক হলো। আরিয়ান তার জন্য নাস্তা দিয়েছে, আবার এখন শাশুড়ি মা তাকে ভার্সিটি পৌঁছে দেবেন। আরিয়ানের এই হঠাৎ পরিবর্তন তাকে বিভ্রান্ত করলো। কি মতলব ওর? হঠাৎ এত ভালো সাজার চেষ্টা কেন? আদিবা যখন নাস্তা করছে তখন তার শাশুড়ি মা তার হাত ধরে মৃদুস্বরে বললেন, মা, আরিয়ান আমাকে সব বলেছে। আদিবার চোখ কপালে উঠল। আরিয়ান আমাকে বলেছে সে তোমাকে সময় দিতে পারেনি, আর তার এই ভুলটা সে বুঝতে পেরেছে। সে তোমাকে অনুরোধ করেছে আমি যেন তোমাকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিই। সে চায় তুমি যেন তার উপর কোনো চাপ অনুভব না করো। তোমরা দুজন যেন নিজেদের মতো করে দূরত্ব বজায় রাখতে পারো। আরিয়ানের এই ভালো স্বামী সাজার কৌশল আদিবাকে আরো ক্ষিপ্ত করলো। সে বুঝতে পারলো আরিয়ান কৌশলে তাকে দুর্বল করতে চাইছে, যাতে সে আর ডিভোর্সের কথা না বলতে পারে। আদিবার মনে জমে থাকা ঘৃণা এখন আরো তীব্র প্রতিশোধের রূপ নিল। তাদের এই নতুন স্বামী স্ত্রীর যুদ্ধ এখন আরো জটিল পথে এগোবে। এরপর কি হবে? আরিয়ানের এই নতুন কৌশল কি আদিবার ঘৃণাকে আরো বাড়িয়ে দেবে, নাকি সে কোনোভাবে তার স্বামীর অত্যাচারের কারণ জানতে পারবে? আরিয়ানের মায়ের কাছ থেকে এই অতিরিক্ত যত্ন পেয়ে আদিবা আরো বিরক্ত হলো। আরিয়ান যে তাকে কৌশলে দুর্বল করার চেষ্টা করছে তা তার কাছে স্পষ্ট। কিন্তু ভার্সিটির গেটে যখন শাশুড়ি তাকে নামিয়ে দিলেন, তখন তার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব হলো। এই ঘৃণা এবং প্রতিশোধের খেলায় সে যেন নিজের অজান্তেই ক্লান্ত হয়ে পড়ছে। আদিবা সারাদিন ক্যাম্পাসে স্বাভাবিক থাকার চেষ্টা করলো, কিন্তু তার মন বারবার আরিয়ান এবং ক্যাফেতে দেখা সেই মেয়েটির দিকে চলে যাচ্ছিল। ক্লাসের ফাঁকে লাইব্রেরির পাশের করিডোরে দাঁড়িয়ে সে যখন ফোন ঘাঁটছিল, তখনই তার চোখ গেল দেওয়ালে সাঁটানো একটা নোটিশের দিকে। নোটিশটি ছিল আউটস্ট্যান্ডিং স্টুডেন্টস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য। চোখ বুলিয়ে দেখতে গিয়ে সে হঠাৎ থমকে গেল। প্রথম পুরস্কার প্রাপ্তির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তের সাথে একটি ছবি এবং তার নিচে কিছু লেখা। সাদিয়া রহমান, আরিয়ানের ছোট বোন, স্কলারশিপ গ্রহীতা USA।
জনাব আরিয়ান রহমানের ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ছোট বোন, পরিবারের একমাত্র সদস্য যিনি তার ভাইকে পড়াশোনায় সাহায্য করেন। আদিবার পৃথিবীটা যেন এক লহমায় স্থির হয়ে গেল। সাদিয়া রহমান, ক্যাফেতে আরিয়ানের সাথে থাকা মেয়েটি সাদিয়া, আরিয়ানের ছোট বোন। তার হাত থেকে ফোনটা ফসকে পড়তে যাচ্ছিল। আরিয়ানের বোন, আমি কি করলাম? আমি ওকে জিজ্ঞাসা করিনি, শুধু পুরনো ক্ষোভের ভিত্তিতে। তার মনে পড়ল ক্যাফেতে মেয়েটি বলেছিল, আপু আপনি ভুল বুঝছেন, আর সে তাকে থামিয়ে দিয়েছিল। আরিয়ানের চোখ তখন কতটা অসহায় ছিল যখন সে চিৎকার করে বলেছিল, বিয়েটা কি শুধু একটা নাটক? তুমি কি মনে করেছো তোমার এই সমস্ত নোংরামে আমি মেনে নেব? আরিয়ান তখন বারবার শান্ত হতে বলেছিল, কিন্তু সে শোনেনি। আদিবা বুঝতে পারল তার 3 বছর আগের ঘৃণা এবং প্রতিশোধের নেশা তাকে কতটা অন্ধ করে দিয়েছে। সে আরিয়ানের জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে ভুল বুঝে অপমান করেছে, সবার সামনে তাকে চরিত্রহীন বলেছে, আর আরিয়ান সে অপমান নীরবে সহ্য করেছে। তার ভুলটা শুধরে দেওয়ার জন্য এক মুহূর্তের জন্য আদিবার গায়ে হাত তুলেনি বা উঁচু গলায় কথাও বলেনি। আদিবার রাগটা মুহূর্তেই গলে গেল, তার ভেতরটা অনুশোচনায় ভেঙে যেতে লাগলো। সে মনে মনে ভাবল, আমি যাকে প্রতারক ভেবে ঘৃণা করছিলাম সে হয়তো আজও আমার সামনে নিজেকে খারাপ প্রমাণ করে চলেছে, শুধু আমার অজানা কোনো কারণে। আর ক্লাস করার সাহস বা ইচ্ছে হলো না আদিবার। সে দ্রুত ক্যাম্পাস থেকে বেরিয়ে রিক্সা নিল। তার মন তখন উথাল পাথাল করছে, কিভাবে সে এই ভুলটা শুধরাবে। আরিয়ানের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই। বাসের পৌঁছে সে আরিয়ানকে খুঁজতে লাগলো। সে দেখলো আরিয়ান বারান্দায় বসে ল্যাপটপে কাজ করছে। আদিবা নিঃশব্দে তার কাছে গিয়ে দাঁড়ালো। আরিয়ান তাকে দেখে একটু চমকে উঠল, তার চোখে সেই পুরনো সতর্কতা। তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমার ক্লাস শেষ? আরিয়ান, আমি তোমাকে অপমান করেছি, আমার ভুল হয়েছে। কিসের অপমান? কিসের অপমান? তুমি তো গতকালও আমাকে অপমান করেছো, আজ আবার কিসের কথা বলছো? প্লিজ এভাবে বলো না। আমি তোমার বোনকে দেখেছি নোটিশ বোর্ডে, আমি বুঝতে পেরেছি সে তোমার প্রেমিকা ছিল না। আমি কাল ক্যাফেতে যা করেছি সেটার জন্য আমি খুব দুঃখিত আরিয়ান, আমি ক্ষমা প্রার্থী। আদিবার কণ্ঠস্বর শুনে আরিয়ান ধীরে ধীরে ল্যাপটপ থেকে চোখ তুলে তার দিকে তাকালো। আদিবার চোখে সেই তীব্র ঘৃণা নেই, আছে কেবল গভীর অনুতাপ। তোমার ভুলটা যখন বুঝতে পেরেছো তখন আর ক্ষমা চাওয়ার কি আছে? প্লিজ আরিয়ান, আমাকে ক্ষমা করো। আমার এই প্রতিশোধের নেশা, আমার এই পুরনো রাগ সব কিছু আমাকে অন্ধ করে দিয়েছে। আমি শুধু তোমাকে ঘৃণা করতে চেয়েছি, আর এর জন্য তোমার বোনকে, তোমার আপনজনকে আঘাত করেছি। আমি ভুল বুঝেছি। তুমি আমাকে সেদিন কেন ছেড়ে গিয়েছিলে সেটা না জেনেই। আদিবা, কি করছো এসব? কেউ দেখে ফেলবে। আমার আর কিছুতেই যায় আসে না। আমি জানি তোমার সঙ্গে আমার সম্পর্কটা একটা চুক্তির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু একজন মানুষ হিসাবে আমি তোমার প্রতি অন্যায় করেছি। আমাকে বলো, কেন সেদিন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে? কেন আমাকে বলেছিলে অন্য কাউকে ভালোবাসো? আমি জানতে চাই আরিয়ান। আরিয়ান আদিবার চোখের দিকে তাকালো। সেই চোখে আর ঘৃণা নেই, আছে কেবল জানার তীব্র আকাঙ্ক্ষা। আরিয়ান বুঝলো এবার সময় এসেছে সত্য বলার। এবার হয়তো তাদের মাঝের এই ঘৃণার প্রাচীর ভাঙতে পারে। ঠিক আছে আদিবা, তুমি শুনতে চেয়েছো, আমি তোমাকে বলবো, কিন্তু এখানে নয়। আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে এই প্রথমবার সত্যি কথাটা বলা জরুরি। আজ রাতে এই ঘরের দরজা বন্ধ করে আমাদের সেই বাসর রাতের গোপন শর্তের বাহিরে আমরা একবার কথা বলবো। তুমি প্রস্তুত? আমি প্রস্তুত আরিয়ান। সন্ধ্যার পর আরিয়ান আর আদিবা রাতের খাবার নীরবে শেষ করলো। উপরে ঘরে এসে আদিবা আর সে বালিশের সীমানা টানলো না। সে দেখলো আরিয়ানও দ্রুত ওয়াশরুমে গেল না। সে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। ঘরের আলোটি ডিমেস্ট করে দেওয়া হলো। আমি তোমার জন্য অপেক্ষা করছি আরিয়ান। ভালো, কারণ আমি আর কোনো ভুল বোঝাবুঝি নিয়ে বাঁচতে চাই না। আমি সেদিন তোমাকে কেন ছেড়ে গিয়েছিলাম, কেন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, সব কিছু আমি তোমাকে বলবো। তুমি সেদিন আমাকে চরম অপমান করেছো, কিন্তু আমি বুঝতে পেরেছি সেটা তোমার ঘৃণা থেকে আসেনি, এসেছে তোমার তীব্র কষ্ট থেকে। শোনো আদিবা, তুমি যেদিন স্কলারশিপ পেয়েছিলে তার ঠিক 2 দিন আগে আমার বাবার হার্টের অ্যাটাক হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন। আরিয়ান থেমে গেল। আদিবার রুদ্ধশ্বাসে তার দিকে তাকিয়ে রইল। সেই রাতে
তাদের মাঝে থাকা নীরব প্রাচীরটা ভেঙে পড়তে শুরু করলো। আদিবা এবার হয়তো জানতে পারবে আরিয়ানের সেই চরম বিশ্বাসঘাতকতার পিছনে লুকিয়েছিল এক মহান আত্মত্যাগ। এই সত্য কি তাদের ঘৃণা এবং প্রতিশোধের সম্পর্ককে ভালোবাসায় ফিরিয়ে আনতে পারবে? এখন আদিবা আরিয়ানের আত্মত্যাগের সেই পুরনো সত্যটা জানতে পারবে। আপনি কি জানতে চান আরিয়ান তার বাবার অসুস্থতা এবং টাকার জন্য কিভাবে নিজেকে খারাপ প্রমাণ করেছিল? সে সম্পূর্ণ সত্যটি। ঘর অন্ধকার, কেবল পড়ার টেবিলের আবছা আলোয় আরিয়ান আর আদিবা একে অপরের মুখোমুখি। ঘরের সেই পুরনো নীরব প্রাচীর আজ ভেঙে গেছে। আদিবা তার ভুল বোঝার অনুশোচনা নিয়ে দাঁড়িয়ে, আর আরিয়ান দাঁড়িয়ে এক দীর্ঘ চাপা সত্য নিয়ে। প্লিজ বলো আরিয়ান, তোমার বাবার কি হয়েছিল? কেন তুমি আমাকে সেদিন মিথ্যা বলে দূরে ঠেলে দিয়েছিলে? শোনো আদিবা, তুমি যেদিন স্কলারশিপ পেয়েছিলে তার ঠিক 2 দিন আগে আমার বাবার হার্ট অ্যাটাক হয়। ডাক্তাররা বলেছিলেন জরুরি অস্ত্রোপচার ছাড়া তিনি বেশি দিন বাঁচবেন না, কিন্তু অপারেশনের জন্য আমাদের কাছে যথেষ্ট টাকা ছিল না। আমার ছোট বোন সাদিয়া তখন জানালো সে তার স্কলারশিপের টাকা দিয়ে বাবাকে বাঁচাতে পারবে, কিন্তু সেই টাকা দিলে তার নিজের বিদেশ যাওয়া আটকে যেত। ও গড! আর সেই কারণেই তুমি তুমি চাওনি আমার স্বপ্নটা নষ্ট হোক, তাই আমাকে আঘাত করে দূরে ঠেলে দিয়েছিলে? হ্যাঁ, প্রথম কারণ সেটাই ছিল। আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করে হলেও তোমার স্বপ্ন পূরণ করো। আমি আমার বাবার জীবন আর তোমার স্বপ্ন দুটোর মাঝখানে আটকে গিয়েছিলাম। আদিবার চোখ জলে ভরে উঠল। ঘৃণা ধীরে ধীরে গভীর মায়ায় পরিবর্তিত হলো। সে এগিয়ে গিয়ে আরিয়ানকে ছুঁতে চাইল, কিন্তু আরিয়ান হাত সরিয়ে নিল। তার চোখে এখন অন্য এক দৃঢ়তা। কিন্তু আসল সত্যটা এর থেকেও গভীর আদিবা। বাবার জীবন বা তোমার স্বপ্ন সেগুলো শুধু অর্ধেক কারণ। মানে আর কি কারণ ছিল? আমি তোমাকে হারাতে চাইনি আদিবা। সেদিন তোমাকে অন্য মেয়ের কথা বলেছিলাম, কারণ আমি জানতাম তুমি আমাকে ঘৃণাই করবে, আর তোমার এই ঘৃণা তোমাকে স্কলারশিপ নিয়ে চলে যেতে সাহায্য করবে। কিন্তু যখন তুমি গেলে তখন আমার মনে হলো যদি তুমি ফিরে না আসো, যদি স্কলারশিপের টানে তুমি সেখানেই স্থায়ী হয়ে যাও। আরিয়ানের কথা শুনে আদিবা হতভম্ব হয়ে গেল। সে আরিয়ানকে তার স্বপ্নের পথ সুগম করার জন্য আত্মত্যাগকারী একজন মানুষ হিসেবে দেখেছিল, কিন্তু এই কথাগুলো অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। তুমি কি বলছো? তোমার কথাগুলো পরিষ্কার করো। শোনো, সাদিয়া যখন তার টাকা দিয়ে বাবাকে বাঁচালো তখন আমার মাথায় একটা চিন্তা এলো। আমাদের সমাজের একটা নিয়ম আছে, যদি কোনো মেয়ে বিদেশে পড়তে যায় এবং সেখানে বিয়ে না করে তবে তার পরিবার প্রায় সময়ই তাকে দেশে ফিরে বিয়ে দিতে চায়। আর তুমি ছিলে আমার বাবার পুরনো বন্ধুর মেয়ে। আমার বাবা তোমাকে প্রথম দেখেই পছন্দ করতেন। আমি বাবাকে বললাম তুমি যেন ফিরে আসার পর কোনোভাবেই অন্য কারো স্ত্রী না হও। আমি বাবাকে দিয়ে পরিকল্পনা করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। আমি জানতাম তোমার বাবা সহজে রাজি হবেন না, তাই আমি এমন একটি শর্তের ব্যবস্থা করি যা তুমি চাইলেও ফেরাতে পারবে না। বাবার অসুস্থতার অজুহাত দেখিয়ে আমি তোমাকে এই বিয়েতে বাধ্য করি। আমি তোমাকে চিরদিনের জন্য আমার করতে চেয়েছিলাম আদিবা। আমি তোমাকে আর একবারও হারাতে চাইনি। আমাদের এই বিয়েটা বাবার জীবন বাঁচানোর যতটা প্রয়োজন ছিল তার চেয়ে বেশি প্রয়োজন ছিল তোমাকে আমার কাছে ধরে রাখার জন্য। আরিয়ানের এই স্বীকারোক্তি শুনে আদিবার সারা শরীর শিউরে উঠল। তার মনে হলো সে যেন এক শীতল ষড়যন্ত্রের শিকার। যে বিয়ে সে বাবার জীবন বাঁচাতে মেনে নিয়েছিল, সেই বিয়ের পেছনে ছিল আরিয়ানের এক সুপরিকল্পিত কৌশল। এটা এটা ভালোবাসা নয়, এটা অধিকার ফলানো, এটা জোর করে আটকে রাখা। তুমি আমার জীবন নিয়ে খেলা করেছো আরিয়ান। আদিবা প্লিজ শোনো, এটা খেলা ছিল না, এটা ছিল আমার চরম ভালোবাসার আত্মরক্ষার শেষ চেষ্টা। আমি জানি আমার এই কৌশল তোমাকে আরও কষ্ট দেবে, কিন্তু তুমি যদি ফিরে এসে অন্য কাউকে বিয়ে করতে তবে আমি বাঁচতে পারতাম না। তুমি আমাকে বিশ্বাস করোনি। তুমি জানো না, আমি যদি তোমাকে ভালোবাসতাম তবে দূরে থেকেও আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতাম। আমার স্বপ্ন পূরণের পর আমি তোমার কাছেই ফিরতাম,
কিন্তু তুমি আমাকে চরিত্রহীন প্রমাণ করে দূরে ঠেলে দিলে। আর আজ বলছো ভালোবাসার জন্য এই ষড়যন্ত্র করেছো। তুমি আমার ঘৃণাটাকে বিশ্বাস করেছো, আমার ভালোবাসাকে নয়। আমি জানি ভুল করেছি, কিন্তু এখন তুমি সব জানলে। এবার বলো, তুমি কি আমাকে ঘৃণা করবে নাকি আমাদের এই সম্পর্ককে আরেকটা সুযোগ দেবে? আমি তোমার ডিভোর্সের শর্ত মেনে নিয়েছি, কিন্তু আজ আমি এই প্রথম সেই শর্ত ভেঙে তোমাকে বলছি, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আদিবা কিছুক্ষণ আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তার মনে একদিকে ক্যাফের ভুলের অনুতাপ, আর একদিকে আরিয়ানের এই কৌশলী পদক্ষেপের জন্য তীব্র ক্ষোভ। সে বুঝতে পারছে আরিয়ান খারাপ মানুষ নয়, কিন্তু সে তার ভালোবাসা জোর করে আদায় করতে চেয়েছে। তুমি আমাকে যে আঘাত দিয়েছো আরিয়ান, সেটা শুধু মিথ্যা বলার জন্য নয়, আমার প্রতি তোমার অবিশ্বাস এবং এই ষড়যন্ত্রের জন্য। আমি তোমাকে ক্ষমা করতে পারলেও তোমার এই কৌশলকে মেনে নিতে পারবো না। আমাদের চুক্তি বহাল থাকবে আরিয়ান। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি ডিভোর্স ফাইল করব। আদিবা দ্রুত বিছানার দিকে গেল। সে সেই বালিশটা টেনে এনে আবার তাদের মাঝখানে দাঁড় করিয়ে দিল, তবে এবার আরো শক্তভাবে। সেই নীরব প্রাচীরটা আবার তৈরি হলো, কিন্তু এবার সেই প্রাচীর ঘৃণার নয়, বরং অবিশ্বাস আর ক্ষোভের। আরিয়ান জানতো সত্যটা বললে হয়তো আদিবা আরো রেগে যেতে পারে, কিন্তু সে ঝুঁকিটা নিয়েছিল। সে হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। তার কৌশল উল্টো ফল দিয়েছে। আদিবার ঘৃণা হয়তো কিছুটা কমেছে, কিন্তু তার অবিশ্বাস এখন চরম সীমায়। আরিয়ানের মনে এখন নতুন প্রতিজ্ঞা। সে আর আদিবার শর্ত মেনে চুপ করে থাকবে না। আদিবাকে বোঝাতে হবে ভালোবাসার জন্য সে সব করতে পারে, এমনকি ষড়যন্ত্র। তাদের দাম্পত্যের এই নতুন যুদ্ধ শুরু হলো ডিভোর্স এবং ভালোবাসার টানাপোড়ে নিয়ে। কিন্তু আরিয়ান তো কোনোভাবেই দমে যাওয়ার পাত্র নয়। আদিবা যখন তাদের মাঝখানে বালিশটা রেখে অপর পাশ হয়ে ঘুমিয়ে পড়ল, তখন আরিয়ান বেশ কিছুক্ষণ পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। এরপর হুট করে আরিয়ান আদিবার দিকে এগিয়ে গেল এবং আস্তে আস্তে তাদের মাঝখানে বালিশটা সরিয়ে দিতে লাগলো। আরিয়ান ভেবেছিল হয়তো আদিবা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আরিয়ান জানে না আদিবা এখনো সজাগ রয়েছে। আদিবা সবে অনুভব করতে পারছে যে আরিয়ান আস্তে আস্তে তার কাছে আসছে, কিন্তু তারপরেও সে কিছু বলছে না। সে শুধু মনে মনে হাসছে। আরিয়ান আদিবা আর তার মাঝখানের বালিশ সরিয়ে অন্যদিকে ছুঁড়ে মারল এবং আদিবার মাথাটা নিজের হাতের উপর নিয়ে আদিবাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আরিয়ান যখন আদিবাকে পিছন থেকে জড়িয়ে ধরে, তখন আদিবা চমকে ওঠে না, কারণ সে জানে আরিয়ান তার কাছে আসছিল। কিন্তু এটা জানার পরেও সে চুপ করেছিল। সে শুধু বোঝার চেষ্টা করছিল আরিয়ান কি করতে চাইছে। আরিয়ান যখন পেছন থেকে আদিবাকে জড়িয়ে ধরে, তখন আদিবা একটু নড়েচড়ে উঠে। এরপর আরিয়ান তার হাত আদিবার সালোয়ার ভেদ করে তার পেটের উপর রাখে। আরিয়ানের এমন অবাধ্য স্পর্শে আদিবা কেঁপে কেঁপে উঠে। আরিয়ানের এমন অবাধ্য স্পর্শে আদিবা কেঁপে কেঁপে উঠে এবং আরিয়ান এটা বুঝতে পারে যে আদিবা কেঁপে উঠছে। বিষয়টা বুঝতে পেরে আরিয়ান হালকা করে মিষ্টি হাসলো, যেটা হয়তো আদিবা বুঝতেই পারল না। আদিবা তার অস্বস্তি অনুভব করে আরিয়ানের হাত বারবার নিজের পেটের উপর থেকে সরিয়ে দিচ্ছিল। আরিয়ান ততবারই আদিবাকে উপেক্ষা করে তার পেটে হাত দিচ্ছিল। যতবার হাত সরিয়ে দিচ্ছিল, একটা সময় পর আদিবা বলে উঠল, ইস, এইভাবে বারবার বিরক্ত করার কি আছে? আমাকে ঘুমাতে দিবি না নাকি তুই? আমি কি কাউকে ঘুমাতে নিষেধ করেছি নাকি? যার ঘুম পাচ্ছে সে ঘুমিয়ে যাক, আমি তো কাউকে নিষেধ করিনি। এভাবে আষ্টে পৃষ্ঠে ধরলে কিভাবে ঘুমিয়ে পড়বো? আবার বিরক্ত লাগছে। আরিয়ান, ছেড়ে দে বলছি। আর তাছাড়া তুই কি ভুলে যাচ্ছিস আমাদের মধ্যে হওয়া শর্তের কথা? আমি কিছুই ভুলিনি সোনা, আমি সব কিছুই মনে রেখেছি। কিন্তু কি বলো তো, তোমার এই শর্ত আর আমার এই ভুল বোঝাবুঝির নাটকটা না অনেক লম্বা হয়ে গেছে। তাই ভাবছি নাটকটা সমাপ্তি করা উচিত। কিসের নাটকের কথা বলছিস তুই? দেখ, নিজের ভালো চাস তো সরে যা, না হলে কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে যাব। তোমাকে বেরিয়ে যেতে দিলে তবে না তুমি বেরিয়ে যাবে। অনেক হয়েছে পালাই পালাই, আর না, তোমাকে আর আমি আমার কাছ থেকে পালাতে দেব না। তোমাকে আমি নিজের করে রাখবো, একদম নিজের, একদম কাছের করে রাখবো। বিশ্বাস করো, এরপর আর তুমি কোনোভাবেই আমাকে ফেলে যেতে পারবে না। বড্ড ভয় হয়েছে তোমাকে হারানোর। আরিয়ান, ছেড়ে দাও। আরে আরে, কি করছো? আদিবা আরিয়ানকে কিছু বলার আগেই আরিয়ান এক টান দিয়ে আদিবাকে নিজের আরো কাছে নিয়ে আসে।
আদিবা যখন আরিয়ানের একদম কাছে চলে আসে তখন আদিবা নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আরিয়ান সেই সুযোগটা আদিবাকে দেয় না। আরিয়ান এক হাতে আদিবার ঘাড় নির্দেশ করে হালকা করে টান দেয়। এতে আদিবা আরিয়ানের দিকে ঘুরে যায়। আদিবা আরিয়ানের দিকে ঘুরতেই হুট করে আরিয়ান আদিবার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। হুট করে এমন হয় আদিবা কিছু বুঝে উঠতে পারেনি। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। আদিবা যখন নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করছিল তখন আরিয়ান আদিবার জামার ভেতর দিয়ে হাত তার উন্মুক্ত পিঠে স্লাইড করতে থাকে। এতে আদিবা যেন একদম জমে ফ্রিজ হয়ে যায়। এক হাত আদিবার পিঠে স্লাইড করতে থাকে এবং অন্য হাত দিয়ে আদিবার চুলের মুঠি খামচে ধরে। আদিবা অনেক চেষ্টা করছিল আরিয়ানকে আটকানোর, কিন্তু একটা সময় পর আদিবার নিজেরও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আদিবা না চাইতেও তার হাত আরিয়ানের মাথার পিছনে চলে যায় এবং আরিয়ানের মাথার চুল খামচে ধরে, এবং একটা সময় পর সে নিজেও আরিয়ানের সাথে প্রতিউত্তর রেসপন্স করা শুরু করে। আরিয়ান যখন দেখে আদিবা নিজেও রেসপন্স করা শুরু করেছে তখন সে আদিবার ঠোঁট ছেড়ে দিয়ে কিছুক্ষণ আদিবার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে, যেন আদিবার দৃষ্টির গভীরে সে নিজেকে হারিয়ে ফেলতে চায়। কিছু সময় পর সে আদিবার উপর হালকা ঝুঁকে আদিবার ঘাড়ের মধ্যে নিজের নাক ডুবিয়ে স্লাইড করতে থাকে। আরিয়ান যখন আদিবার একদম কাছে চলে যায় তখন আদিবা আরিয়ানের মাথার চুল এবং পিঠের শার্ট খামচে দিয়ে ধরে। এরপর আরিয়ান আদিবার একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলছি আজকে কি শর্ত না মানলে হয় না? প্লিজ আজকে আর আটকাও না। দেখো এখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমি তো পারবো না, তুমি না চাইলেও তোমাকে ছাড়ছি না, প্লিজ। আরিয়ানের এমন করুণ গলায় বলা কথা শুনে আদিবা নিজেকে আর ঠিক রাখতে পারে না। সে না চাইতেও আরিয়ানের শার্টের কলার খামচি দিয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে এসে আরিয়ানের নাকের ডগায় হালকা করে চুমু খায়। এতে বুদ্ধিমান আরিয়ান বুঝে যায় আদিবার অবস্থা, সে কি চায় এবং তার উত্তর। আরিয়ান আর দেরি না করে নিজের শার্টের বোতামে হাত দিয়ে শার্টের বোতাম খুলতে থাকে। হঠাৎ করে আরিয়ানকে নিজের সামনে শার্ট খুলতে দেখে আদিবা অন্যদিকে দৃষ্টি রাখে। আরিয়ান আদিবার এই অবস্থা দেখে দুষ্টু হাসে এবং আদিবার একদম কানে কানে বলে, সমস্যা নেই, তুমি দেখতে পারো, কিছুক্ষণ পরে অনুভব করতে পারবে, এতে আমি কিছু মনে করব না। চাইলে তুমিও তোমারটা খুলতে পারো, এতেও আমি কিছু মনে করব না। আরিয়ানের কথা শুনে আদিবা আরিয়ানের মাথার চুল শক্ত করে খামচে ধরে জাগাতে থাকে। এরপর আরিয়ান আর দেরি না করে আদিবার একদম কাছে চলে যায় এবং আস্তে আস্তে আদিবার মধ্যে হারিয়ে যায়। বেশ লম্বা সময় ধরে আরিয়ানের উন্মুক্ত বুকের উপরে বাচ্চাদের মতো শুয়ে আছে আদিবা। তাদের দুজনের শরীরে কোনো কাপড় নেই। আরিয়ান আদিবার কপালে হালকা করে চুমু খেয়ে বলল, ধন্যবাদ আদিবা, আমাকে ক্ষমা করার জন্য, আমাকে আবার একটা সুযোগ দেওয়ার জন্য, আমার ভালোবাসাটাকে গ্রহণ করার জন্য, আমাকে নিজের অস্তিত্বে মিশে যাওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার জীবনে আসার জন্য, আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, আমার অসম্পূর্ণ জীবনটাকে সম্পূর্ণ করার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। কি বলবো বলো, ভালোবাসি যে, না চাইলেও তো আর আলাদা করতে পারি না নিজের অস্তিত্ব থেকে তোমাকে। তুমি যে মিশে আছো আমার সমস্তটা জুড়ে। ভালোবাসি প্রিয়, অনেক 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 বেশি ভালোবাসি। আর কখনো তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, তোমাকে আর কখনো মন খারাপ করতে দেব না। তোমার ভালো লাগা, ভালোবাসার দায়িত্ব আমার, শুধুই আমার। কথাটি বলে আরিয়ান আদিবাকে হালকা করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। হয়তোবা দুই পাখি এখন ঘুমিয়ে যাবে। সমাপ্ত।